সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের পক্ষ থেকে সবাইকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অডিও বুক। বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাব আমাদের চ্যানেলের সবচাইতে পুরাতন আপলোডেড প্রবন্ধটি, আর সেটি হচ্ছে বিখ্যাত প্রবন্ধ লজিক্যাল ফ্যালাসি। আমাদের চ্যানেলে প্রথমে আমরা লজিক্যাল ফ্যালাসির যে অডিওটি আপলোড করেছিলাম সেটির অডিও কোয়ালিটি ভালো না হওয়ায় নতুন করে আপনাদের জন্য রেকর্ড করা হলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, লজিক্যাল ফ্যালাসি প্রবন্ধটি এই সময়ের অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি সম্পূর্ণই আন্তর্জাতিক যুক্তিবিদ্যা বিষয়ক নানা বই থেকে সংগৃহীত। লেখাটি একটি সম্মিলিত প্রচেষ্টা। এই লেখাটি সংকলন ও সম্পাদনা করেছেন জার্মান প্রবাসী ব্লগার, লেখক ও মানবাধিকার কর্মী জনাব আসিফ মহিউদ্দিন, এবং এর অংশবিশেষ লিখে সাহায্য করেছেন সুলেখক সুমিত রয় এবং নাফিস সাদিক সাতিল। লেখাটি প্রকাশ করেছে মুক্তচিন্তা বিষয়ক অনলাইন পোর্টাল সংশয়.com। পুরো প্রবন্ধটি এক পর্বে সমাপ্ত করা হয়েছে। তো বন্ধুরা, চলুন শোনা যাক বিখ্যাত প্রবন্ধ লজিক্যাল ফ্যালাসি। ভূমিকা। শুরুতেই কুযুক্তি বা কুতর্ক বা হেতাভ্যাস বা লজিক্যাল ফ্যালাসি কাকে বলে তা ব্যাখ্যা করা প্রয়োজন। এর মানে হচ্ছে প্রতারণামূলক কিছু, বা কুতর্ক বা কুযুক্তি বা ন্যায়সঙ্গত কর্মে ফাঁকি দেওয়া। যুক্তিবিদ্যায় প্রচলিত কিছু অনর্থক কথার মারপ্যাচ কিংবা ভুল যুক্তি, কুযুক্তি, অপযুক্তি বা কুতর্ক জুড়ে দেওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরে লক্ষণীয় ছিল, এবং এগুলো সবই যে কুতর্ক তা দ্বিধাহীনভাবে প্রমাণিত হয়েছে। তাই বর্তমান সময়ে বিতর্ক কিংবা একাডেমিক আলোচনার সময় কিছু কিছু যুক্তিকে কুতর্ক বা হেতাভ্যাস বা লজিক্যাল ফ্যালাসি হিসেবে চিহ্নিত করা হয়। আসুন তাহলে আমরা শুরু করি কুযুক্তি বা কুতর্ক বা হেতাভ্যাস কিংবা লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, ইহা কত প্রকার এবং কি কি, এসব প্রশ্নের উত্তর দিয়ে। এই আলোচনা সম্পূর্ণটুকুই আন্তর্জাতিক যুক্তিবিদ্যা বিষয়ক নানা বই থেকে সংগৃহীত। পৃথিবীর প্রায় সকল যুক্তিবাদী মানুষই বিষয়গুলো সম্পর্কে অবগত। অনুন্নত, অসভ্য এবং অশিক্ষিত সমাজে যদিও এই কুতর্কগুলো এখনও যুক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়, কিন্তু এগুলো কোনোটাই আসলে যুক্তি হিসেবে গণ্য হয় না। সহজভাবে বলতে গেলে এই ধরনের কুযুক্তিগুলো সবই যুক্তিবিদ্যার শুরুতেই বাতিল করে দেওয়া হয়। সেগুলো আলোচনাতে আসবার যোগ্যতাই রাখে না। কেন এগুলো ফ্যালাসি বা হেতাভ্যাস তা উদাহরণ সহকারে এই লেখাটিতে ব্যাখ্যা করা হবে। আপনি যুক্তিবিদ্যায় আগ্রহী হয়ে থাকলে এই লেখাটি সবার আগে আপনার মন দিয়ে পড়া জরুরি, কারণ হয়তো আপনি নিজের মনের অজান্তে নানা ধরনের ফ্যালাসি দিয়ে যুক্তিতর্ক করে যাচ্ছেন। আধুনিক যুক্তিবিদ্যায় কুতর্ক বা কুযুক্তি প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়: 1 ফর্মাল ফ্যালাসি এবং 2 ইনফর্মাল ফ্যালাসি। ফর্মাল ফ্যালাসি হচ্ছে যেসব কুযুক্তিকে তাদের কাঠামো দেখেই চিহ্নিত করা যায়। অন্যদিকে ইনফর্মাল ফ্যালাসিতে আপাতদৃষ্টিতে যুক্তি আছে বলে মনে হলেও সেগুলো প্রাথমিক প্রস্তাব ও যুক্তির মাধ্যমে পাওয়া ফলাফলের মধ্যে যোগসূত্র পাওয়া যায় না, বা পাওয়া গেলেও দুর্বল বা ভুল যোগাযোগ প্রতিষ্ঠা হয়। অনেক সময় প্রাথমিক প্রস্তাবকেই ভুল হিসেবে বোঝা যায়। কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে যুক্তির ভান করে আপনাকে মিথ্যা বা অযৌক্তিক কিছু বোঝানোর কৌশল। যুক্তিতর্কের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত সততার সাথে বিতর্কে অংশ নেওয়া এবং আপনার যুক্তি ভুল হয়ে থাকলে শুদ্ধটির দ্বারা তা শুধরে নেওয়া। অসৎভাবে যারা বিতর্ক করে বা চালাকিপূর্ণ যুক্তি তুলে ধরে তাদের থেকে সাবধান থাকা খুবই জরুরি, কারণ তারা আপনাকে ভুল বা চালাকিপূর্ণ কথা বলে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এই ধরনের প্রতারণামূলক যুক্তিগুলো বিশ্লেষণ করে সঠিকভাবে গঠনমূলক যুক্তিতর্ক আলাপ আলোচনা করাটাই এই লেখাটির উদ্দেশ্য। অজ্ঞতার কুযুক্তি। আর্গুমেন্ট অফ ইগনোরেন্স ফ্যালাসি। দাবি: যেহেতু তুমি জানো না বিগ ব্যাংয়ের আগে কি ছিল,
তাই আমার দাবিটিই সঠিক। দাবি: যেহেতু তুমি জানো না মিশরের পিরামিডগুলো কোনটি কয়টি পাথর দিয়ে বানানো, তাই যৌনকর্ম ছাড়াই ম্যারির গর্ভে সন্তান হয়েছিল। দাবি: যেহেতু তুমি জানো না আমার মাথায় কয়টি চুল, তাই মুহাম্মদ ঘোড়ায় চড়ে ৭ আসমান পাড়ি দিয়ে কয়েক মিনিটেই আবার পৃথিবীতে ফিরে এসেছে। দাবি: যেহেতু তুমি জানো না যে প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে, তাই হনুমান এক লাফে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছিল। উপরের দাবিগুলো অজ্ঞতার কুতর্কের কিছু উদাহরণ। ধরুন কেউ দাবি করল তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং যুক্তি হিসেবে উপস্থাপন করল এই দাবিটি কেউ অপ্রমাণ করতে পারবে না, এবং আরও প্রমাণ হিসেবে উপস্থিত করল মানুষের অজ্ঞতাকে। যেহেতু মানুষ কিছু বিষয় সম্পর্কে জানে না, বা মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, বা তার কথাটি ভুল প্রমাণ করা হয়নি, সেহেতু তার দাবিটিই সঠিক। বিগ ব্যাংয়ের আগে স্থান বা সময় যেহেতু ছিল না, ক্লাসিক্যাল পদার্থবিদ্যার কোনো সূত্র যেহেতু সেখানে কাজ করত না, সেহেতু কি ছিল তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি। জানাও সম্ভব হচ্ছে তথ্য প্রমাণ এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। কিন্তু আমাদের কোনো অজানা বিষয় থাকার অর্থ এই নয় যে অমুক দাবিটি সঠিক। যে কোনো অজানা বিষয়কে জানার পদ্ধতি হচ্ছে তা নিয়ে লেখাপড়া করা, বৈজ্ঞানিক গবেষণা করা, তথ্য প্রমাণ যুক্তি দিয়ে জানার চেষ্টা চালিয়ে যাওয়া। অমুকে করেছে বা তমুকে এমনটি ঘটিয়েছে তা ধরে না নেওয়া। কোনো অজানা বিষয় অপ্রমাণিত কোনো কিছুর সপক্ষের যুক্তি বা প্রমাণ হতে পারে না। প্রাধিকারের কুযুক্তি: আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি। দাবি: অমুক বিজ্ঞানী ভাগ্য পরিবর্তনের আংটি পরত, তাই আংটি ভাগ্য পরিবর্তন করতে পারে। দাবি: অমুক দর্শনের পণ্ডিত পীর বাবার পানি পড়া খেত, অতএব পানি পড়া খেলে অসুখ সারে। দাবি: অমুক বিখ্যাত ডাক্তার ওঝার শরণাপন্ন হয়েছিল, অর্থাৎ ওঝা রোগ সারাতে পারে। উপরের দাবিগুলোকে প্রাধিকারের কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি বলে। কোনো বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে এক ধরনের কর্তৃত্ব আরোপ করা এবং তার নামকে যুক্তি হিসেবে ব্যবহার করাকে কুযুক্তি হিসেবে গণ্য করা হয়। এই ধরনের ঘটনা কোনো কিছু প্রমাণ করতে পারে না। কোনো বিখ্যাত মানুষ কি বলেছেন বা করেছেন বা শুনেছেন তার ওপর যুক্তি নির্ভরশীল নয়। যেমন বিজ্ঞানী স্টিফেন হকিং এর নাস্তিক হওয়া নাস্তিক্যবাদের যথার্থতার প্রমাণ নয়। আবার বিজ্ঞানী নিউটনের আস্তিক থাকাটিও ঈশ্বরের অস্তিত্বের সপক্ষের প্রমাণ নয়। ঈশ্বর আছে কি নেই তা স্টিফেন হকিং বা আইজ্যাক নিউটনের ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের ওপর নয়, ঈশ্বরের সপক্ষে কতটুকু যুক্তি রয়েছে তার ওপর নির্ভরশীল। তা ব্যক্তির বিশ্বাস অবিশ্বাস নিরপেক্ষ। কে কত বড় বিখ্যাত বা অখ্যাত বা পণ্ডিত বা বিশেষজ্ঞ তা উল্লেখ করে তাদের বিশ্বাস বা অবিশ্বাসকে প্রমাণ করা যায় না। তবে স্টিফেন হকিং বা আইজ্যাক নিউটন যে সমস্ত যুক্তি বা প্রমাণ ব্যবহার করেছেন সেগুলো যুক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু যুক্তিহীনভাবে বিখ্যাত কারণ নাম উল্লেখ করে কোনো দাবি করলে সেই দাবিকে প্রাধিকারের কুযুক্তি বলে। জনপ্রিয়তার কুযুক্তি: আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি। দাবি: ইসলাম যদি সত্য নাই হয় তাহলে ১৬০ কোটি মুসলমান কেন ইসলাম বিশ্বাস করবে? দাবি: বিবর্তন তত্ত্ব যদি সত্যই হয়ে থাকে তাহলে পৃথিবীর সব আব্রাহামিক ধর্মের ধার্মিক মানুষ কেন তা অবিশ্বাস করে? জনসংখ্যার কত অংশ কি বিশ্বাস করে বা কোন মতবাদটি কতটুকু জনপ্রিয় যুক্তি তার উপর নির্ভর করে না। যুক্তি বা বিজ্ঞান গণতান্ত্রিক কোনো ব্যবস্থা নয় যে কত মানুষ তা মানল সেটার ওপর নির্ভর করবে। যুক্তি শুধুমাত্র তথ্য প্রমাণ এবং যুক্তির ভ্যালিডিটির উপর নির্ভরশীল। পৃথিবীর সকল মানুষও যদি অযৌক্তিক কিছু বলে, শুধু একজন যদি যৌক্তিক কথা বলে, তাহলে ওই একজন ব্যক্তিই সঠিক। যেমন পৃথিবীর ২০০ কোটি মানুষ ইসলামে বিশ্বাস করলে সেটা যেমন কোনো যুক্তি নয়, ঠিক একইভাবে পৃথিবীর বাকি ৬০০ কোটি মানুষ যেহেতু ইসলামে বিশ্বাসী নয়, সেহেতু ইসলাম মিথ্যা
সেটাও ভুল যুক্তি বা কুযুক্তি বা ফ্যালাসি বা কুতর্ক বা হেতাভ্যাস বা লজিক্যাল ফ্যালাসি। কোনো দাবির সত্যতা সেই দাবিটির তথ্য প্রমাণ এবং যুক্তির উপর নির্ভরশীল, তা কতজন বিশ্বাস বা অবিশ্বাস করে তার উপর নয়। কুপ্রশ্নের কুযুক্তি, বেগিং দ্য কোশ্চেন। দাবি, আপনি কেন খুন করেছেন? দাবি, আপনি আগে যেমন চুরি করতেন এখন কি করেন? দাবি, আল্লাহ না থাকলে কোরআনে আল্লাহর কথা লেখা থাকবে কেন? উপরের প্রথম ও দ্বিতীয় দাবিগুলো থেকে দেখা যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন তিনি শুরুতেই ধরে নিয়েছেন যাকে প্রশ্ন করেছেন তিনি খুনি বা তিনিই চোর। এ ধারণার ওপর ভিত্তি করে তিনি প্রশ্ন করেছেন যেই প্রশ্নটিই ভুল। যদি আগে থেকেই শ্রোতা খুনি বা চোর প্রমাণিত না হয়ে থাকে তাহলে এই ধরনের যুক্তিকে কুযুক্তি হিসেবেই গণ্য করা হয়। দ্বিতীয় দাবিতে উনি ধরে নিয়েছেন কোরআনে যা লেখা তা সত্য এবং আল্লাহ না থাকলে কোরআনে আল্লাহর কথা কেন লেখা থাকবে। যুক্তিবিদ্যায় এরকম যুক্তি প্রদানকে কুযুক্তি বা ফ্যালাসি হিসেবে বিবেচনা করা হয়। খড়ের মানুষ হারানোর কুযুক্তি, স্ট্রম্যান ফ্যালাসি। বিপক্ষের তার্কিক আসলে যা বলেননি সেরকম কিছু তিনি বলেছেন দাবি করে সেই বক্তব্যকে যুক্তি দিয়ে পরাজিত করার যুক্তিকেই স্ট্রম্যান ফ্যালাসি বা খড়ের মানুষ বানিয়ে তার সাথে যুদ্ধ করার কুযুক্তি বলে। যেমন ধরুন, বক্তা ক বলেছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না। বক্তা খ বলেছেন ক আসলে ফ্রি সেক্স করার জন্য ঈশ্বরে বিশ্বাস করেন না। ফ্রি সেক্স খুব খারাপ জিনিস, ফ্রি সেক্স অনেক সামাজিক সমস্যা তৈরি করে। এরপরে তিনি দীর্ঘ 5 ঘন্টা ফ্রি সেক্সের ভালো খারাপ বিষয় নিয়ে বক্তব্য দিয়ে গেলেন, অথচ বক্তা ক ফ্রি সেক্স বিষয়ক কোনো কথাই উল্লেখ করেননি। লক্ষণীয় বিষয় হচ্ছে বক্তা খ হয়তো ফ্রি সেক্সের ভালো খারাপ বিষয়ে কিছু বক্তব্য দিয়ে মাঠ গরম করতে চাচ্ছিলেন। তাই ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে আলোচনা না করে উনি নিজেই বিপক্ষের বক্তার একটি বানানো আর্গুমেন্ট তৈরি করলেন এবং সেটাকে হারিয়ে দিলেন। একজন যেমন খড় দিয়ে মানুষ বানিয়ে তার সাথে মল্লযুদ্ধ করে সেই যুদ্ধে জয়ী হওয়ার ভান ধরে খুব বীরত্ব দেখানো হয়েছে বলে সবাইকে বোঝাতে চায়, ঠিক তেমনি বক্তা ক আসলে যা বলেননি সেই আর্গুমেন্ট বানিয়ে উনি নিজেই যুদ্ধে জয়লাভ করে বসলেন। ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্বের সাথে ফ্রি সেক্স অথবা কোনো ধরনের সেক্সই প্রাসঙ্গিক নয়। এরকম যুক্তি উপস্থাপনের চেষ্টাকে খড়ের গাদার মানুষ হারানোর কুযুক্তি বা স্ট্রম্যান ফ্যালাসি বলে। চক্রাকার কুযুক্তি। প্রশ্ন 1, বাইবেল যে সত্য তার প্রমাণ কি? উত্তর, বাইবেল সত্য কারণ ঈশ্বর বলেছেন বাইবেল সত্য। প্রশ্ন 2, ঈশ্বর যে সত্য তার প্রমাণ কি? উত্তর, ঈশ্বর সত্য কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বর সত্য। উপরের দাবি দুটো লক্ষ্য করলে দেখা যায় একটি দাবি আরেকটি দাবিকে সত্য প্রমাণ করতে চাচ্ছে। এই দাবি দুটো একে অপরের উপর নির্ভরশীল, এর কোনোটাই প্রমাণিত নয়, তবে একটি আরেকটি দাবির প্রমাণ হিসেবে সাক্ষ্য দিচ্ছে। যুক্তিবিদ্যায় একে বলে চক্রাকার কুযুক্তি বা সার্কুলার লজিক। এটিও একটি কুযুক্তি বা ফ্যালাসিই বটে। শূন্যস্থানে ঈশ্বরের কুযুক্তি বা গড অব দ্য গ্যাপ ফ্যালাসি। শূন্যস্থানের ঈশ্বর হচ্ছে এমন কোনো বিষয় যা আসলে কেউই জানেন না, সেখানে অযাচিতভাবে ঈশ্বরকে আমদানি করে ফেলা এবং আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ব্যবহার করে সেখানে ঈশ্বরকে প্রমাণের চেষ্টা করা। এটি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা এমন এক দৃষ্টিকোণ যার মাধ্যমে বলা হয় বিজ্ঞান যেহেতু এখনও অনেক কিছুর ব্যাখ্যা করতে পারেনি, অর্থাৎ আমাদের জ্ঞানের ঘাটতি রয়েছে, তাই এই ঘাটতি বা শূন্যস্থানকেই ঈশ্বর দিয়ে ব্যাখ্যা করা যায়। এই প্রক্রিয়াটি খ্রিস্টান ধার্মিকদের মস্তিষ্ক প্রসূত। এর মাধ্যমে তারা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে চেষ্টা করেন। ধরুন আক্কাস আলী খুন হয়েছে, কিন্তু কেউ জানে না উনি কিভাবে খুন হলেন। একজন এসে যুক্তি দিতে পারেন যেহেতু কেউ জানে না যে কে খুন করেছে, কিন্তু কেউ না কেউ তো খুন করেছে। অজানা শূন্যস্থানটি কিছু না কিছু দিয়ে তো ভরাট করতেই হবে।
তাই খুনটি আসলে করেছে ঈশ্বর। এ ধরনের যুক্তির ব্যবহার ধার্মিক, বিশেষ করে খ্রিস্টান ধার্মিকদের মধ্যে প্রচুর পরিমাণ দেখা যায়। ব্যক্তির চরিত্র বিশ্লেষণী কুযুক্তি বা অ্যাড হোমিনেম ফ্যালাসি। দাবি: যেহেতু তোমার চেহারা খারাপ, সেহেতু তোমার যুক্তিটা ভুল। দাবি: যেহেতু তুমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করো, সেহেতু ইসলাম সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। দাবি: যেহেতু তুমি মুসলমান না, সেহেতু ইসলাম সম্পর্কে তোমার যুক্তিগুলো ভুল। উপরের দাবিগুলোকে বলা হয় অ্যাড হোমিনেম ফ্যালাসি বা ব্যক্তির চরিত্র বিশ্লেষণী কুযুক্তি। যুক্তির জবাব যুক্তিতে দেওয়া সম্ভব না হলে অনেকেই ব্যক্তির চরিত্র বিশ্লেষণে নেমে যান এবং তার চরিত্র, তার বাবা মা, তার ভাই বোন ইত্যাদিকে টেনে এনে কোনো যুক্তিকে ভুল প্রমাণের চেষ্টা করেন, যেখানে যুক্তির সাথে ব্যক্তির চেহারা, তার কাদের কাদের সাথে বন্ধুত্ব বা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং সেগুলো নিয়ে আলোচনাও হচ্ছে না। ধার্মিকদের মধ্যে এই কুযুক্তি বা ফ্যালাসির ব্যবহার খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। কুমতলব বা খারাপ উদ্দেশ্যে কুযুক্তি বা অ্যাড হোমিনেম অ্যাপিল টু মোটিভ। কোনো যুক্তির পেছনে যুক্তিদানকারীর স্বার্থ রয়েছে এমনটা দেখিয়ে যুক্তি বা দাবিকে ভুল বললে বা নাকচ করলে এই হেতাভ্যাসটি সংঘটিত হয়। এখানে যুক্তির বিপক্ষে যুক্তি নয়, যুক্তিদানকারী কি উদ্দেশ্যে যুক্তি দিচ্ছে সেটি নিয়েই আলোচনা চলে। উদাহরণ: ধরা যাক ইসলামে শিশু বিবাহ নিয়ে আলোচনা হচ্ছে। এরকম অবস্থায় একজন বলল, আপনি ইসলামের বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন, নিশ্চয়ই আপনি ইহুদিদের থেকে টাকা পয়সা নিয়েছেন। এখানে ইসলামের পক্ষে যিনি বলছেন, তিনি শিশু বিবাহের ভালো খারাপ দিক নিয়ে যৌক্তিক আলোচনা না করে কি উদ্দেশ্যে কেউ এই যুক্তি দিচ্ছে, কার থেকে টাকা পয়সা পাচ্ছে, তার দিকে নির্দেশ করছেন। যুক্তিবিদ্যায় একে অ্যাড হোমিনেম ফ্যালাসি বলে। উল্লেখ্য, কল্পিত ইহুদিদের থেকে যদি কেউ টাকা নিয়েও থাকে, তাতেও শিশু বিবাহের বিরুদ্ধে যিনি যুক্তি দিচ্ছেন সেই যুক্তিটি ভুল প্রমাণ হয় না। গাড়ির ডিলার বলল, কনজিউমার রিপোর্ট অনুযায়ী আমাদের এই গাড়ি অ্যাভারেজ গ্যাস মাইলেজ গাড়িগুলো থেকে ভালো, আর এটা বর্তমানে গাড়ির সবচেয়ে রিলায়েবল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। ক্রেতা বলল, এর সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। তুমি তো বিক্রির জন্য এটা বলবেই, এটাই তো তোমাদের ব্যবসা। লক্ষ্য করুন, ক্রেতা এখানে গাড়ির যন্ত্রাংশ নিয়ে যৌক্তিক আলোচনা না করে এটাই যে গাড়ির ডিলারের ব্যবসা সেই দিকে নির্দেশ করছে। তাই এটি একটি লজিক্যাল ফ্যালাসি। গাড়ি বিক্রেতার গাড়ি বিক্রির জন্য ইন্টারেস্ট আছে, এই অজুহাত দিয়ে এখানে গাড়ির মানকে অস্বীকার করা হচ্ছে, যেখানে বিক্রেতার এরকম কোনো ইন্টেনশন নাও থাকতে পারে বা বিক্রেতার বক্তব্যে সেরকম ইন্টেনশনের প্রভাব নাও পড়তে পারে। আবার ধরুন, একজন বলল, মব যদি উত্তেজিত হয়ে ধর্ষককেও গণপিটুনি দেয়, তাহলেও সেটা সঠিক হবে না, এতে বিচারহীনতার সংস্কৃতি প্রকাশিত হয়, তাকে পুলিশে দেওয়ার প্রয়োজন। এর জবাবে ধরুন একজন বলল, তুমি ধর্ষককে সমর্থন করছো, ধর্ষকের প্রতি সমবেদনা দেখাচ্ছ। এদেশের লোকেদের তো ইন্টেনশনই আছে ধর্ষকদের পক্ষ নেওয়ার, তুমিও সেই পথেই যাচ্ছ, অতএব তোমার কথাগুলো ভুল। এখানে কাল্পনিকভাবে ধর্ষণের সপক্ষের মোটিভকে নিয়ে এসে অপরাধীর প্রতি মব জাস্টিসের বিরুদ্ধের যুক্তিকে নাকচ করার চেষ্টা করা হচ্ছে। ভণ্ডামি আশ্রিত কুযুক্তি বা অ্যাপিল টু হিপোক্রেসি। উদাহরণ 1: ধরুন আওয়ামী লীগ নেতা সজীব ওয়াজেদ জয় বিএনপির নেতা তারেক জিয়াকে বলল, তুমি একজন দুর্নীতিবাজ। উত্তরে তারেক জিয়া বলল, তুমিও তো দুর্নীতি করো, বা ডোনাল্ড ট্রাম্পও দুর্নীতি করে, বা এরশাদও তো দুর্নীতি করেছিল। উদাহরণ 2: প্রস্তাব: ইসলামে নারীর মানবিক অবস্থান খুবই অসম্মানজনক। কুযুক্তি: হিন্দু ধর্মে নারীর অধিকার কতটুকু, সেখানেও তো অসম্মানজনক। এই ধরনের উত্তর একটি লজিক্যাল ফ্যালাসি, যাকে বলা হয় অ্যাপিল টু হিপোক্রেসি বা টু কুও কুই। এর মানে হচ্ছে ইউ টু বা তুমিও। কিন্তু অন্য আরেকজন দুর্নীতি করলেই প্রথম জনের দুর্নীতির দাবিটি মিথ্যে হয়ে যায় না, কিংবা হিন্দু ধর্মে নারী অসম্মানজনক অবস্থানে থাকলেই ইসলামে নারীর অবস্থান সম্মানজনক তা প্রমাণিত হয় না। এই কুযুক্তিটি ধার্মিক সমাজে বহুল প্রচলিত
এবং এই যুক্তি দ্বারাই সাধারণত বিপক্ষকে ধরাশায়ী করার চেষ্টা করা হয়। ইসলামী জঙ্গিবাদের সমালোচনার সময় তারা রোহিঙ্গা মুসলিমদের ওপর আক্রমণের উদাহরণ তুলে আনেন, কিন্তু রোহিঙ্গা মুসলিমরা নির্যাতিত হয়ে থাকলে ইসলামী জঙ্গিবাদ তাতে জাস্টিফাইড হয় না। আরেকটি অন্যায়ের উদাহরণ প্রথম অন্যায়টিকে ন্যায় বানাতে পারে না। অপ্রমাণের বোঝা কুযুক্তি বা বার্ডেন অফ প্রুফ ফ্যালাসি। ঘটনা 1। দাবি: আমি তোমার কাছে 10 লক্ষ টাকা পাই। প্রশ্ন: টাকা যে পাও তার প্রমাণ কি? কোনো কাগজ বা এভিডেন্স আছে? কুযুক্তি: আমি যে টাকা পাই না তা কি তুমি প্রমাণ করতে পারবে? ঘটনা 2। দাবি: আমি রোজ সকালে আকাশে উঠতে পারি। প্রশ্ন: উঠতে যে পারো তার প্রমাণ কি? কুযুক্তি: আমি যে রোজ সকালে উঠতে পারি না তা কি তুমি প্রমাণ করতে পারবে? ঘটনা 3। দাবি: সুপারম্যানের সাথে আমার প্রতিদিন কথা হয়। প্রশ্ন: সুপারম্যান যে আছে তার প্রমাণ কি? কুযুক্তি: সুপারম্যান যে নেই তা কি তুমি প্রমাণ করতে পারবে? উপরের প্রতিটি দাবি এবং দাবির সপক্ষে কুযুক্তিগুলো লক্ষ্য করুন। দাবিকারী নিজে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন না করে বরং প্রশ্নকর্তাকে এই দাবিটি অপ্রমাণের দাবি জানাচ্ছেন। অর্থাৎ তার কাছে তার দাবি প্রমাণের যথেষ্ট যুক্তি না থাকায় প্রশ্নকর্তার ওপরেই সে তার দাবি অপ্রমাণের বোঝা চাপাতে চাচ্ছে। যুক্তিবিদ্যায় একে আমরা বার্ডেন অফ প্রুফ বা অপ্রমাণের বোঝা চাপানো বলি। উল্লেখ্য, প্রমাণ বা যুক্তি উপস্থাপনের দায় তারই যিনি দাবিটি উত্থাপন করেন। অন্য কারোর তা অপ্রমাণ করার দায় নেই। অন্য কেউ তা অপ্রমাণ না করলেও তার দাবিটি প্রমাণের বোঝা অন্যের কাঁধে চাপাতে চাইলে উপযুক্ত তথ্য প্রমাণ ও যুক্তির অভাবে তার দাবিটি খারিজ বা বাতিল হয়ে যাবে। অপ্রাসঙ্গিক তর্কের কুযুক্তি বা রেড হেরিং ফ্যালাসি। দাবি: আমার মনে হয় ভূত আছে। প্রশ্ন: ভূত যে আছে তার প্রমাণ কি? দাবি: এই যে আমরা জন্মেছি, মারা যাচ্ছি, এগুলো তো সত্য, তাই না? মারা যে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? উপরের দাবিগুলো লক্ষ্য করুন। দাবিকারী প্রথমে বলল ভূত আছে। প্রমাণ চাওয়া মাত্রই তিনি তার আলোচনা ভিন্ন একদিকে নিয়ে গেলেন, যেই আলোচনায় তার কথাগুলো আপাতদৃষ্টিতে লজিক্যাল মনে হলেও তিনি অপ্রাসঙ্গিকভাবেই আসলে জন্মমৃত্যুর প্রসঙ্গের অবতারণা করছেন, যার সাথে ভূতের থাকা না থাকা একেবারেই সম্পর্কহীন। পরের ধাপে তিনি যতই যৌক্তিক কথা বলুন না কেন, তার সকল যুক্তি কুযুক্তি বা ফ্যালাসি বলে বিবেচিত হবে, কারণ তিনি মূল প্রসঙ্গ বাদ দিয়ে অন্যদিকে চলে গেছেন। মিথ্যা উভয় সংকট কুযুক্তি, ফলস ডিলেমা ফ্যালাসি। ধরুন, কেউ সমাজতন্ত্রের কঠোর সমালোচনা করছে। সমাজতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা নেই, সেখানে ধর্ম পালনের অধিকার ব্যক্তিগত পর্যায়ে রাখতে হয় এবং কঠোর সমালোচনার ফলাফল হিসেবে নিয়ে আসছে শরিয়া আইনকে। বোঝাতে চাচ্ছে, যেহেতু সমাজতন্ত্র বাকস্বাধীনতা হরণ করে, তাই দেশে শরিয়া আইনের কোনো বিকল্প নেই। যেন মানুষকে সমাজতন্ত্র এবং শরিয়া আইন এই দুইয়ের মধ্যেই পছন্দ করতে হবে, আর কোনো বিকল্প নাই। কিন্তু সত্য হচ্ছে, সমাজতন্ত্র বাকস্বাধীনতা খর্ব করলে শরিয়া আইন তার শতগুণ বেশি করে। মানুষের কাছে সমাজতন্ত্র এবং শরিয়া আইন ছাড়াও অনেকগুলো অপশন রয়েছে, যেমন সোশ্যাল ডেমোক্রেসি, এরকম আরও অনেক সুযোগ রয়েছে। তাই সবগুলো পছন্দ সামনে না আনাকে ফলস ডিলেম্মা বলা হয়। যুক্তিবিদ্যায় এই চালাকিপূর্ণ কুযুক্তি বা ফ্যালাসি খারিজ করে দেওয়া হয়। সহি ইসলাম নহে কুযুক্তি বা নট ট্রু স্কটম্যান ফ্যালাসি। এটি আরেকটি বহুল প্রচলিত কুযুক্তি। কোনো বিপদ দেখলেই উনি সত্যিকারের স্কটম্যান নহেন, সহি নহেন ইত্যাদি বলতে থাকাকে যুক্তিবিদ্যায় নো ট্রু স্কটম্যান ফ্যালাসি বলা হয়। ক। দাবি: জামায়াত ইসলামীর একজন নেতা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন। কুযুক্তি: উনি সত্যিকারের জামাতি নহেন। খ। দাবি: আওয়ামী লীগের এক নেতা দুর্নীতির দায়ে জেল খাটছেন। কুযুক্তি: উনি সহি আওয়ামী লীগের নহেন। গ। দাবি:
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বার্মিজরা অত্যাচার চালাচ্ছে। কুযুক্তি, যারা অত্যাচার করছে তারা সহি বার্মিজ নহেন। ঘ, দাবি, প্যালেস্টাইনে ইসরায়েল আবারও আক্রমণ করছে। কুযুক্তি, ওরা সহি ইসরায়েলি নহেন। উ, দাবি, হোলি আর্টিজানে ইসলামী জঙ্গিরা আক্রমণ করেছে। কুযুক্তি, ওরা সহি মুসলমান নহে। লক্ষ্য পরিবর্তন কুযুক্তি বা মুভিং দ্য গোলপোস্ট ফ্যালাসি। মুভিং দ্য গোলপোস্ট হচ্ছে একটি ইনফরমাল লজিক্যাল ফ্যালাসি। বিতর্ক বা আলোচনার মূল বিষয়বস্তু থেকে সরে গিয়ে নতুন আরেকটি বিষয় নিয়ে বিতর্কের সূচনা করা বা বিতর্কের মধ্যেই বিতর্কের নিয়ম পরিবর্তনের চেষ্টাকে লক্ষ্য পরিবর্তনের কুযুক্তি বা কৌশল বলা হয়। ধরুন, দুটি দল ফুটবল খেলছে, কিন্তু এক পক্ষ বিপরীত দিকে কিছুতেই গোল দিতে পারছে না। অপরপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়গণ তাদের আটকে দিচ্ছে, তাই তারা নিজেদের দিকেই বিপরীত পক্ষের গোলপোস্ট বানিয়ে সেখানে গোল দেওয়া শুরু করল, কারণ নিজেদের দিকে গোল দেওয়াই সহজ। তারা দাবি করতে লাগল এটাই অপরপক্ষের গোলপোস্ট, তারা এখানে গোল দিলেই গোল বলে গণ্য হবে। কিন্তু একই নিয়ম বিপরীত পক্ষের জন্য প্রযোজ্য হবে না, মানে বিপরীত পক্ষ তাদের দিকে গোলপোস্ট বানিয়ে গোল দিতে পারবে না। এই সুবিধাটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। খেলার মাঝখানে এই ধরনের নতুন নিয়ম আরোপ করে, নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে সুবিধাজনক অবস্থানে গোলপোস্ট বানিয়ে গোল দেওয়া, এটি কোনো অবস্থাতেই ন্যায়সঙ্গত নয়। এই যুক্তি শুধুমাত্র অশিক্ষিত মূর্খ মানুষদের তর্কে জয়ী হওয়ারই কৌশল। তাদের কাছে সৎভাবে যুক্তি প্রমাণ যাচাই বাছাইয়ের চাইতে তর্কে জেতাটাই মুখ্য, তা যেভাবেই হোক না কেন। একটি উদাহরণ দেয়া যাক। ধরুন, আলোচনা হচ্ছে নবী মুহাম্মদ দাসীদের সাথে যৌনকর্ম করত নাকি করত না। এই আলোচনায় সমস্ত তথ্য প্রমাণই বলবে নবী মুহাম্মদ দাসীদের সাথে যৌনকর্ম করত। এখন মুমিন ভাইটি তর্কে জিতবে কিভাবে? তথ্য প্রমাণ তো রয়েছে, রেফারেন্স তো রয়েছে, সব ঘটনাই সত্য, তাহলে উপায় কি? এ অবস্থায় মুমিন ভাইটির কাজ হবে মুভিং দ্য গোলপোস্ট ফ্যালাসি ব্যবহার করা। আলোচনার মূল লক্ষ্যবস্তুটি ঘুরিয়ে ফেলতে হবে, এমনভাবে ঘোরাতে হবে যেখানে মুমিন ভাইটি সুবিধাজনক অবস্থানে থাকে। যেমন মুমিন ভাইটি বলতে শুরু করল, তৎকালীন সমাজে দাসীদের ওপর অনেক অত্যাচার হতো, অনেক নির্যাতন হতো। নবী মুহাম্মদ সেইখানে কয়েকজন দাসদাসীকে মুক্ত করে দিয়েছিলেন। নিঃসন্দেহে নবী মুহাম্মদ কোনো দাসদাসীকে ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি ভেদাভেদ না করে মুক্ত করে থাকলে সেটি নিশ্চয়ই প্রশংসনীয় বিষয়। সেই সময়ের দাসদাসীদের উপরে নির্যাতনের কথাও মিথ্যে নয়। একই সাথে এটাও সত্য যে সেই সময়ের কাফেরদের অনেকেই দাসদের মুক্ত করেছেন। মুহাম্মাদের জন্মের সময় মুহাম্মাদের চাচা আনন্দিত হয়ে কয়েকজন দাসকে মুক্ত করে দিয়েছিলেন। তাই এখনও নবী মুহাম্মদকে কোনো অতুলনীয় কৃতিত্ব দেওয়া যায় না। কিন্তু সেই আলোচনাটাই একদম অন্য একটি আলোচনা। আমাদের মূল আলোচনা ছিল নবী মুহাম্মদ তার দাসীর সাথে সহবত করতেন কিনা। মুমিন ভাইটি খুব কৌশলে মুভিং দ্য গোলপোস্ট ফ্যালাসি ব্যবহার করে গোলপোস্টটি তার সুবিধাজনক স্থানে নিয়ে গেছেন। বিতর্কের ক্ষেত্রে এই কাজটি একটি অসততা, তবে অশিক্ষিত মানুষদের ক্ষেত্রে এটি খুব জনপ্রিয় কৌশল, নিজেকে সান্ত্বনা দেওয়ার কৌশল। তালগাছ আমার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ফাইনাল কনসিকুয়েন্স ফ্যালাসি। উপস্থাপিত যুক্তি, প্রমাণ, তথ্য যাই বলুক না কেন, যুক্তিতর্কের ফলাফল আপনি আগেই নির্ধারণ করে সেই বিশ্বাসে স্থির থাকলে তাকে আমরা বলি আর্গুমেন্ট ফ্রম ফাইনাল কনসিকুয়েন্সেস। ধরুন, আপনার বিশ্বাস হচ্ছে বিবর্তনবাদ মিথ্যা। আপনি বিবর্তন তত্ত্ব নিয়ে বিতর্ক করতে আসলেন এবং বিবর্তনের সপক্ষে সমস্ত তথ্য, প্রমাণ, যুক্তি শোনার পরেও তার বিপরীতে উপযুক্ত তথ্য, প্রমাণ, যুক্তি দিতে ব্যর্থ হওয়ার পরেও আপনি বলতে থাকলেন, যত যাই হোক বিবর্তন তত্ত্ব মিথ্যা, কারণ আপনার আস্থা যুক্তি বা তথ্য প্রমাণে নয়, আপনার আস্থা বিশ্বাসে। এরকম আস্থায় আপনার অবস্থানকে তালগাছবাদী কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ফাইনাল কনসিকুয়েন্সেস ফ্যালাসি বলে। পক্ষপাত দুষ্ট নিশ্চিত কুযুক্তি।
কনফার্মেশন বায়াস ফ্যালাসি। যেহেতু আপনি মুসলিম পরিবারে জন্মেছেন এবং ছোটবেলা থেকেই ইসলাম ধর্মকে সত্য বলে মেনে নিয়েছেন, তাই আপনার দাবি হচ্ছে পৃথিবীর 4200টি ধর্মের মধ্যে আপনার ধর্মটিই একমাত্র সত্য এবং সঠিক, বাদবাকি সবই ভুয়া এবং বিকৃত। আপনি ভারতের কোনো হিন্দু পরিবারে জন্মালে ঠিক একইভাবে একই যুক্তিতে হিন্দু ধর্মটিই পৃথিবীর একমাত্র সত্য ধর্ম বলে তখন আপনার মনে হতো। যেহেতু আপনি কোন ধর্মটি সঠিক তার তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই না করে শুরুতেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে জন্মসূত্রে পাওয়া ধর্মটি একমাত্র সঠিক ধর্ম, তাই আপনার দাবি পক্ষপাত দোষে দুষ্ট। তাই এই যুক্তিটি একটি কুযুক্তি বা ফ্যালাসি। পৃথিবীর বেশিরভাগ ধার্মিক মানুষই মনে করে তিনি যেই পরিবারে ঘটনাচক্রে জন্মেছেন সেই পরিবারের ধর্মটিই একমাত্র ধর্ম। হিন্দু ধর্মের ধার্মিক লোক মনে করেন তার ধর্মটিই একমাত্র সত্য ধর্ম, খ্রিস্টান ধর্মের ধার্মিক লোকও মনে করেন তার ধর্মটিই একমাত্র সঠিক ধর্ম, ঠিক তেমনি মুসলমান ধর্মের ধার্মিক লোকও মনে করেন তার ধর্মটিই একমাত্র সঠিক ধর্ম। তিনি তার ধর্মের সপক্ষে যে সকল যুক্তি আছে সেগুলো খুঁজে বের করেন এবং সেইগুলো প্রচার করেন। তার ধর্মের বিপক্ষের যুক্তিগুলোকে তিনি এড়িয়ে যান বা বাতিল করে দেন। সবিশেষ মিনতি কুযুক্তি, স্পেশাল প্লেডিং ফ্যালাসি। আপনার দাবি সবকিছুরই স্রষ্টা থাকতে হবে, স্রষ্টা ছাড়া কোনো কিছু এমনি এমনি হওয়া সম্ভব নয়। প্রশ্ন, তাহলে স্রষ্টার সৃষ্টি কিভাবে হয়েছে? কে করেছে? তিনি কি এমনি এমনি হয়েছেন? দাবি, হ্যাঁ, তিনি এমনি এমনিই হয়েছেন। তার কোনো স্রষ্টার প্রয়োজন নেই, তিনি স্বয়ম্ভূ, স্বয়ংসম্পূর্ণ। প্রশ্ন, কিন্তু আপনি কিছুক্ষণ আগেই তো বললেন সবকিছুর স্রষ্টা থাকতে হবে। সেই একই যুক্তিতে স্রষ্টার স্রষ্টা না থাকাটা আপনার যুক্তির বরখেলাপ হয়ে গেল না? দাবি, আল্লাহ একটি স্পেশাল ক্যারেক্টার, উনি সৃষ্টির ঊর্ধ্বে, ওনার স্রষ্টার প্রয়োজন নেই। উপরের দাবি অনুসারে প্রথমে তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে সবকিছুর স্রষ্টা থাকা অত্যাবশ্যক। পরে তিনি নিজেই আবার আল্লাহ বা ঈশ্বরকে সেই প্রস্তাবের বাইরে কিছু স্পেশাল সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন এই বলে যে উনি এই প্রস্তাব বা নিয়মের ঊর্ধ্বে। এটি একটি কুযুক্তি। একে বলা হয় স্পেশাল প্লিয়েডিং ফ্যালাসি। যখন কারো দেওয়া সূত্র বা প্রস্তাব বা রুল সে বা অন্য কেউ ভঙ্গ করে এবং সেই ভঙ্গ করাকে তিনি স্পেশাল কিছু সুবিধা বলে চালিয়ে দিতে চান, তাকে আমরা সবিশেষ মিনতি কুযুক্তি বা স্পেশাল প্লিয়েডিং ফ্যালাসি বলতে পারি। ব্যাখ্যা ও অজুহাত বা ন্যায্যতা প্রতিপাদনকে গুলিয়ে ফেলা, কনফিউজিং অ্যান এক্সপ্লেনেশন উইথ অ্যান এক্সকিউজ ফ্যালাসি। যে কোনো ঘটনার ব্যাখ্যা, অজুহাত এবং ন্যায্যতা প্রদান তিনটি আলাদা বিষয়। কোনো ঘটনার ব্যাখ্যাকে তার ন্যায্যতা প্রতিপাদন বা অজুহাত হিসেবে মনে করলে এই হেতাভ্যাস হয়। অনেক মানুষই নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে তথাকথিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যা আসলে ব্যাখ্যা নয়, এক ধরনের অজুহাত। কোনটি ন্যায্যতা প্রতিপাদন, কোনটি ব্যাখ্যা আর কোনটি অজুহাত তা গুলিয়ে ফেলা অনেক মানুষেরই স্বভাব। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়া যাক। উদাহরণ 1। বক্তা 1। পাকিস্তানিরা 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল। বক্তা 2। আপনার এই ঘটনার ব্যাখ্যা জানতে হবে, পরিপ্রেক্ষিত বুঝতে হবে, প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। সেসব না বুঝে আপনি এই কথা বলতে পারেন না। বক্তা 1। গণহত্যার আপনি কি ব্যাখ্যা দিতে পারেন? বক্তা 2। ওই সময় খুব কঠিন সময় ছিল। ভারতের দালালেরা পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল পাকিস্তানের ক্ষতি করতে। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল জানেন? সেই সময় কিছু বাঙালি দুর্বৃত্ত পাকিস্তানের সংবিধানকে লঙ্ঘন করেছিল, পাকিস্তান রাষ্ট্রের সাথে চুক্তি ভঙ্গ করেছিল। সেই সময় দেশপ্রেমিক পাকবাহিনী কঠোর হস্তে বিদ্রোহ দমন করেন। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন, একটি গণহত্যাকে ন্যায্যতা প্রদান করতে বক্তা 2 নানা রকম অজুহাত তৈরি করছেন। গণহত্যার সপক্ষে তিনি অজুহাত তৈরি করে সেগুলোকে ব্যাখ্যা মনে করছেন। কিন্তু ন্যায্যতা প্রদান, ব্যাখ্যা,
আর অজুহাত একদমই আলাদা বিষয়। এ দুটোকে গুলিয়ে ফেলাকে কনফিউজিং অ্যান এক্সপ্লেনেশন উইথ অ্যান এক্সকিউজ বলা হয়। উল্লেখ্য যে গণহত্যা বা মব জাস্টিস, জাতিগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় ধরে নিধন চালানো কোনো ব্যাখ্যাতেই বৈধ বা গণ্য হয় না, কোনো অবস্থাতেই তা ন্যায্যতা পায় না। 2. ভাবি, আপনার ছেলে কিন্তু আমাকে মোটেও সম্মান করে না, কারণ সে মনে করে আপনার চেহারা ডাইনির মতো, যে বাচ্চাদের সহ্য করতে পারে না। কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। না, এখানে অজুহাত কিছু নেই। এটা কেবলই তার আপনাকে পছন্দ না করার কারণ। এখানে বাচ্চাটি ওই নারীকে কেন অসম্মান করে তা ব্যাখ্যা করা হয়েছে মাত্র, কিন্তু বাচ্চাটি যে ঠিকই ভাবছে বা ন্যায্য কাজটি করছে, বা বাচ্চার ভাবনাটাই যে সঠিক বা ন্যায্য সেটা বলা হয়নি, যা ওই নারী ধরে নিয়েছিলেন। 3. তুমি কেন বিগফুটকে মানুষ ও বানরের মধ্যকার মিসিং লিঙ্ক বলে মনে করছ? কারণ বিবর্তনগত প্রক্রিয়ায় দুটো প্রজাতির মধ্যবর্তী প্রজাতিকে মিসিং লিঙ্ক বলে। এখানে মিসিং লিঙ্ক কাকে বলে তার সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু কেন সে বিগফুটকেই মিসিং লিঙ্ক মনে করে এর ন্যায্যতা প্রতিপাদন করা হয়নি। 4. ধর্ষণের পেছনে বিবর্তনগত কারণ রয়েছে। জীববিজ্ঞানী থর্নহিল ও অ্যানথ্রোপোলজিস্ট পালমার মনে করেন একটি প্রতিযোগিতাপূর্ণ হারেম বিল্ডিং স্ট্রাগলের কারণে লুজাররা ধর্ষণকে বিকল্প জিন প্রমোটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়, আর এর প্রভাব পরবর্তী প্রজন্মে আসায় পুরুষেরা ধর্ষণ প্রবণতা লাভ করেছে। এভাবে বলে তুমি ধর্ষণকে জাস্টিফাই করছো, যেন ধর্ষণ খুব ন্যাচারাল, এটা হতেই পারে। ধর্ষণের ইভ্যালুশনারি এক্সপ্লানেশনে ধর্ষণের ব্যাখ্যা দেয়, অর্থাৎ মানুষ কেন ধর্ষণপ্রবণ হয় তার ব্যাখ্যা এখানে পাওয়া যায়, কিন্তু এই ব্যাখ্যা কখনোই ধর্ষণকে জাস্টিফাই করে না বা ন্যায্যতা প্রদান করে না। অর্থাৎ ধর্ষণের পেছনে প্রাকৃতিক কারণও রয়েছে বলেই এটা নৈতিক এমন কিছু বলে না। আর সেই সাথে ইভ্যালুয়েশন থেকে আসা প্রবণতা ধর্ষণের কোনো এক্সকিউজ বা অজুহাত হতে পারে না। এটা তাই অপরাধী থাকবে, কারণ মানুষের মধ্যে ধর্ষণ প্রবণতা থাকলেও নিজেকে কন্ট্রোল করার অপশন আছে। বিবর্তনের দ্বারা মানুষ নৈতিক ও সামাজিক বৈশিষ্ট্য লাভ করেছে। এছাড়া মানুষের আচরণ কেবল জিনই নয়, পরিবেশও নিয়ন্ত্রণ করে। এছাড়া অপরাধ অর্থ সমাজের জন্য ক্ষতিকর কাজ, আর অপরাধী অর্থ যে এই ক্ষতিকর কাজটি করেছে। রেস্টোরেটিভ জাস্টিসের বিধান অনুসারে অপরাধী যাতে অপরাধ থেকে নিবৃত্ত হয় তাই শাস্তির প্রয়োজন, যেখানে শাস্তি অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে কেন অপরাধটি সংঘটিত হয়েছে তাতে কিছু আসে যায় না। অপরাধ সংঘটিত হয়েছে, এখন অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করার ব্যবস্থা করতে হবে, এটাই মুখ্য। তাই এক্সকিউজ বা এক্সপ্লানেশনে কিছু আসছে যাচ্ছে না। তবে বৈজ্ঞানিক কারণ অনুসন্ধানে এবং মানুষের চরিত্র বুঝবার জন্য স্বাধীনভাবে বিবর্তনগত কারণ অনুসন্ধানের প্রয়োজন আছে, যেখানে নৈতিক সিদ্ধান্ত আরোপণের মাধ্যমে এটা ঠিক কি ভুল এই বিষয়ক মন্তব্য করার কিছু নেই, বরং এই অনুসন্ধান অপরাধ বন্ধের কাজে সহায়তা করতে পারে, যা সমাজের জন্য মঙ্গলজনক হবে। উপরের উদাহরণে একটি ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান এবং সেই ঘটনাকে জাস্টিফাই করার জন্য ব্যাখ্যা প্রদানকে গুলিয়ে ফেলা হয়েছে, তাই এটি একটি লজিক্যাল ফ্যালাসি। তাহলে আমরা ব্যাখ্যা প্রদান এবং অজুহাতের মধ্যে পার্থক্য কিভাবে করব? অজুহাত: ধরুন, যখন কেউ বলবে মেয়েটি ধর্ষিত হয়েছে, এখানে মেয়েটিরই দোষ ছিল, মেয়েটাই হয়তো কম কাপড় পরেছে, ছেলেটিকে উত্তেজিত করেছে, কিংবা মেয়েটির চরিত্রে দোষ আছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। বৈজ্ঞানিক ব্যাখ্যা: লক্ষ বছরের বিবর্তনের ধারায় বিভিন্ন প্রাণীর মধ্যে ধর্ষণের ইচ্ছা পরিলক্ষিত হয় বলে গবেষণায় দেখা গেছে। বিবর্তনের ধাপে ধাপে যেই প্রাকৃতিক নির্বাচন ঘটেছে, সেখানে শারীরিকভাবে অপেক্ষাকৃত শক্তিশালী একজন পুরুষ, যারা সাধারণ অন্য পুরুষের সাথে লড়াইয়ে কুলিয়ে ওঠেনি, তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী নারীর উপর যৌন নির্যাতন চালিয়েছে। সেখান থেকে হওয়া বাচ্চারা সেই সব জিন বহন করেছে। সেই সাথে পারিপার্শ্বিক ঘটনা, সামাজিক নিয়মকানুন
এবং শিক্ষা সেই সব বাচ্চাদের ভেতরে সেই সব জিন সচল করতে সাহায্য করেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন দেয়া হচ্ছে, সেটি কাজটির ন্যায্যতা প্রদান নয়। এখানে কোনোভাবেই কাজটি নৈতিক নাকি অনৈতিক সেই সিদ্ধান্তে যাওয়া হয় না। বিজ্ঞানের উদ্দেশ্যও তা নয়। বিজ্ঞানের উদ্দেশ্য এই সব ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা। যখন কারণগুলো সঠিক এবং বৈজ্ঞানিকভাবে নির্ণয় করা সম্ভব হবে, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে তার উপায়ও মিলতে থাকবে। প্রকৃতিগত হেতাভ্যাস বা ন্যাচারালিস্টিক ফ্যালাসি। অনেক সময় যুক্তি হিসেবে বলা হয়, যেহেতু অমুক বিষয়টি প্রাকৃতিক তাই সেটি ভালো বা নৈতিক, অথবা তমুক বিষয়টি অপ্রাকৃতিক তাই মন্দ বা অনৈতিক। এরকম দাবিগুলোকে সাধারণভাবে প্রকৃতিগত হেতাভ্যাস বলে। সাধারণত কি হয়, সাধারণত কি হয় না, এর উপর ভিত্তি করে কি হওয়া উচিত, কি হওয়া বাধ্যতামূলক, কি হওয়া উচিত নয়, কি করা যাবে না, এরকম নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। তখন এই বিশেষ হেতাভ্যাসটি সংঘটিত হয়। হেতাভ্যাসটি খুব সাধারণ এবং বেশিরভাগ লোকই স্বীকৃত সামাজিক এবং নৈতিক রীতির জন্য এটি নজরে নেন না। এ কারণে আমরা যুক্তি থেকে সরে এসে যা হয় তাকে হতেই হবে বলে মনে করি। যেমন সতীদাহ প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, তাই এটি স্বাভাবিক এবং ভালো। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা মানেই কোনো কিছু ভালো বা সঠিক হয় না। যুগ যুগ ধরে চলে আসছে তাই এটি ভালো মনে করার কোনো যুক্তি নেই। আবার যেহেতু ইতিহাসের সূচনা থেকেই যুদ্ধ হয়ে আসছে, সব জাতিই কম বেশি যুদ্ধ করেছে, তাই এটা নৈতিকভাবে খারাপ হতে পারে না। কিন্তু যুদ্ধ অবশ্যই একটি খারাপ বিষয়। সেটি সাধারণভাবে অনেকবার ঘটে থাকলেও তা খারাপ। এই হেতাভ্যাসটির গতানুগতিক ব্যবহারটি লক্ষ্য করা যায় যখন ভালোর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়। দার্শনিক জি.ই. মুর যুক্তি দেন, কোনো কিছু প্রাকৃতিক বলে একে ভালো বা নৈতিক বলে সংজ্ঞায়িত করলে ভুল হবে। এই হেতাভ্যাসে প্রকৃতি বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে ভালো মন্দের সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয় বলেই এর নাম ন্যাচারালিস্টিক ফ্যালাসি। উদাহরণ: প্রস্তাব। নারী পুরুষের যৌন সম্পর্ককে সাধারণ মানুষ প্রাকৃতিক এবং স্বাভাবিক বলে ধরে নেয়। তারা মনে করেন, যেহেতু এটা প্রাকৃতিক, সন্তান উৎপাদনের সাথে জড়িত, সেহেতু এটি ভালো এবং নৈতিক কাজ, এবং যেহেতু সমকামিতা প্রাকৃতিক নয় তাই এটি অনৈতিক কাজ। কিন্তু প্রাকৃতিক বা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিয়ে কোনো কিছুকে যদি নৈতিক বা ভালো মনে করা হয়, তাহলে এই যুক্তিতে প্রকৃতি মানুষকে অসুখ বিসুখ এবং রোগ ব্যাধি দেয়। তাই একই যুক্তিতে ধরে নিতে হয়, অসুখ বিসুখ যেহেতু প্রাকৃতিক তাই নৈতিক এবং ভালো, এবং ওষুধের দ্বারা প্রাকৃতিক কাজে বাধা দেওয়া এবং অসুস্থের চিকিৎসা করা নৈতিকভাবে ভুল। তাই বোঝা যাচ্ছে, প্রাকৃতিক বা স্বাভাবিক বলেই কোনো কিছু নৈতিক এবং ভালো তা বলা যায় না। আবার ধরুন, রাস্তাঘাট নির্মাণ, বিমান চালানো, এগুলো কোনোটাই প্রাকৃতিক নয়, বরঞ্চ প্রকৃতির বিরুদ্ধে গিয়েই রাস্তাঘাট বানাতে হয়, বিমান, গাড়ি ইত্যাদি চালাতে হয়। সুতরাং প্রাকৃতিক তাই ভালো বা নৈতিক এমন দাবি করা একটি কুযুক্তি বা ফ্যালাসি বা লজিক্যাল ফ্যালাসি। নীতিগত হেতাভ্যাস বা মোরালিস্টিক ফ্যালাসি। যখন কোনো নৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে কি করতে হবে, কি হতে হবে, বা কি হওয়া যাবে না, বা কি ঘটতে পারে বা কি ঘটতে পারে না, এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এই হেতাভ্যাসটি সংঘটিত হয়। এডওয়ার্ড সি. মুর তার 1957 সালের পেপারে এই হেতাভ্যাসটি সম্পর্কে লেখেন। উদাহরণ: পরকীয়া নৈতিকভাবে খারাপ, তাই মানুষের একাধিক যৌনসঙ্গী লাভ করার আকাঙ্ক্ষা থাকতে পারে না। কিন্তু নৈতিকভাবে পরকীয়া খারাপ হলেও কারোর মনে তার আকাঙ্ক্ষা থাকতে পারে। পরকালের না থাকাটি ন্যায্যতা, সমতা বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং পরকাল ও ঈশ্বরের অস্তিত্ব আছে। কিন্তু পৃথিবীতে ন্যায়বিচার নেই, এটি পরকালে ন্যায়বিচার আছে তার পক্ষে প্রমাণ হতে পারে না। খারাপ চরিত্রের অধিকারী হওয়া নৈতিকভাবে ঠিক নয়, তাই কেউ খারাপ হতে পারে না, সবাই ভালো মানুষ। কিন্তু অনেকেই খারাপ মানুষ হতে পারেন। নারী ও পুরুষের সমতা বিধান হতে হবে,
তাই নারীরাও পুরুষের মতো শক্তিশালী হয়। কিন্তু কোনো নারী পুরুষের মতো শারীরিক সক্ষমতার অধিকারী নাও হতে পারেন। এফার্মিং দ্য কনসিকুয়েন্ট ফ্যালাসি, এটি ফর্মাল লজিকের একটি সাধারণ ভ্রান্তি, যেখানে কনসিকুয়েন্ট বা ফলাফল সঠিক হলে অ্যান্টিসিডেন্ট বা পূর্বসত্যকেও সঠিক ধরা হয়। উদাহরণ: কেউ একজন আমাদেরকে উপর থেকে দেখছেন বলেই এখনও জগতে ভালো মানুষ আছে। এক্ষেত্রে সিলোজিজম হল এ, ঈশ্বর থাকলে ভালো মানুষ থাকবে, বি, ভালো মানুষ আছে, সি, সুতরাং ঈশ্বর আছে। এখানে সমস্যাটা হচ্ছে এ এর কারণে বি হয় বলে, বি হয়েছে বলে এ যে হতেই হবে এমন নয়, কারণ বি এর কারণ এ ছাড়াও সি, ডি, ই সহ আরও অনেক কিছুই হতে পারে। এক্ষেত্রে ঈশ্বর থাকলে ভালো মানুষ থাকবে এর অর্থ এই নয় যে শুধু ঈশ্বর থাকলেই ভালো মানুষ থাকবে, আরও অনেক কারণেই ভালো মানুষ থাকতে পারে। তাই এটি একটি কুযুক্তি বা ফ্যালাসি বা লজিক্যাল ফ্যালাসি, যাকে আমরা বলি এফার্মিং দ্য কনসিকুয়েন্ট। চেরি পিকিং ফ্যালাসি, যখন আমরা বিভিন্ন রকমের এভিডেন্স, ডেটা বা সম্ভাবনা থেকে আমাদের অনুকূলে যায় এমন ডেটা বা এভিডেন্স বা সম্ভাবনাকে গ্রহণ করি, তখন এই হেতাভ্যাসটি সংঘটিত হয়। উদাহরণ 1, দাবি। কোরআনে বলা হয়েছে পৃথিবী এবং আকাশ একসময় একসাথে ছিল। আল্লাহ পাক তা আলাদা করেন, যা বিগ ব্যাং তত্ত্বের দিকেই নির্দেশ করে। প্রশ্ন: বিগ ব্যাং তত্ত্বে কোথাও বলা হয়নি পৃথিবী এবং মহাবিশ্ব একসময় একই বিন্দুতে ছিল। আমাদের অবজারভেবল মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর এবং পৃথিবীর বয়স 4.543 বিলিয়ন বছর। অর্থাৎ পৃথিবী নামক কোনো কিছুর অস্তিত্ব মহাবিশ্ব সৃষ্টির প্রায় 9 বিলিয়ন বছর পরের ঘটনা। তাহলে পৃথিবী এবং মহাবিশ্ব একসাথে ছিল এরকম বলার পেছনের যুক্তি কি? এছাড়াও কোরআন অনুসারে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে, এর পরে আল্লাহ আকাশের দিকে মনোযোগ দেন। অর্থাৎ আকাশে আমরা যা দেখতে পাই কোরআন অনুসারে সেসবের বয়স পৃথিবী থেকে কম। অথচ আমাদের কাছে এরকম তথ্য প্রমাণ আছে যে মহাবিশ্বের অসংখ্য নক্ষত্র পৃথিবীর চাইতে অনেক পুরনো, অনেক প্রাচীন। তাহলে কোরআনের দাবিগুলো সত্য কিভাবে হয়? লক্ষ্য করুন, প্রথম কথাটির দাবিদার চেরি পিকিং করছেন, অর্থাৎ বিজ্ঞানের সাম্প্রতিক তথ্যের সাথে যতটুকু মিলছে ততটুকু উনি বলছেন অন্যান্য বিষয়ে উজ্জ্ব রেখে। তাই এটি একটি ফ্যালাসি, যাকে আমরা বলি চেরি পিকিং ফ্যালাসি। উদাহরণ 2, আমাদের পলিটিক্যাল ক্যান্ডিডেট তার আয়ের শতকরা 10 ভাগ অভাবীদের দান করেন, প্রতি রবিবার চার্চে যান এবং সপ্তাহে একদিন হোমলেস শেল্টারে গিয়ে স্বেচ্ছাসেবকের কাজ করেন। তিনি একজন সৎ ও যোগ্য ক্যান্ডিডেট। এখানে যে বিশেষ গুণগুলোর কথা বলা হয়েছে সেগুলোই যে তার সকল বৈশিষ্ট্যের প্রতিফলন করবে এমন কোনো কথা নেই। হতে পারে তিনি অভাবী সেক্স ওয়ার্কারদের নিজের লাভের বিনিময়ে অর্থ দান করেন, প্রতি রবিবার চার্চ থেকে বেরিয়ে পাশের স্ট্রিপ ক্লাবে যান, আর প্রতি সপ্তাহে একদিন হোমলেস শেল্টারে যাবার কারণে সেখানে ড্রাগ ডিলারদের ঠেক বসে। উদাহরণ 3, আপনার সিভিতে লেখা আছে যে আপনি খুব হার্ডওয়ার্কার, সবকিছুতেই আপনার অনেক মনোযোগ এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে আপনার কোনো সমস্যা নেই। ইয়েস স্যার, আমি আপনার আগের অফিসের বসের সাথে কথা বলেছি। তিনি বলেছেন আপনি বারবার বিভিন্ন জিনিস পরিবর্তন করেন যা পরিবর্তন করা উচিত নয়। আপনি অন্যের প্রাইভেসি নিয়ে খুব একটা কেয়ার করেন না, আর কাস্টমার রিলেশনের ক্ষেত্রে আপনার স্কোর খুবই খারাপ। ইয়েস স্যার, এগুলোও সত্যি। খুব ভালো, আমাদের সোশ্যাল মিডিয়া টিমে তোমাকে স্বাগতম। সিভি, রেজিউম এসব চেরি পিকিং ইনফরমেশনের ক্লাসিক উদাহরণ। একটি রেজিউমে কেবল এই লেখা থাকে যে কেন আপনি পদটির জন্য যোগ্য, তবে আপনার বেশিরভাগ নিয়োগদাতাই বোঝেন যে এগুলো একপাক্ষিক, তাই তারা আরও বেশি এভিডেন্সের জন্য ইন্টারভিউ ও রিকমেন্ডেশনের দ্বারস্থ হন। উদাহরণ 4, লোকটি ধর্ষকদের গণপিটুনির বিরুদ্ধে লিখেছেন। নিশ্চয়ই তিনি ধর্ষণ সমর্থন করেন ও ধর্ষকদের প্রতি তার সমবেদনা কাজ করে। ধর্ষকদের প্রতি সমবেদনা কাজ করা ধর্ষকদের প্রতি সমর্থন থাকে।
এসব ধর্ষকদের গণপিটুনি দেবার বিরোধিতার কারণ হতেই পারে, কিন্তু এটাই এর একমাত্র কারণ নয়। মব জাস্টিস সমর্থন করে না। মব জাস্টিস সমর্থন না করা, বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে থাকা, অপরাধীর আত্মপক্ষ সমর্থনের সুযোগে বিশ্বাস করা ইত্যাদি অনেক কারণ থাকতে পারে এটা নিয়ে লেখার, কিন্তু এদের মধ্যে নিজের অনুকূলে কাজ করে এমন একটি সম্ভাবনা নিয়েই যদি দাবি করা হয় তাহলে চেরি পিকিং ঘটবে। অ্যাপিল টু নর্মালিটি ফ্যালাসি। এই হেতাভ্যাসটি সংঘটিত হয় যখন কি স্বাভাবিক নয়, কি হয়ে আসছে, কি কখনো হয়নি এর উপর ভিত্তি করে যখন কোনো নৈতিক সিদ্ধান্ত টানা হয়, কোনোটাকে ভালো কোনোটাকে মন্দ বলা হয়। অন্যভাবে বললে সচরাচর ঘটে কিংবা সচরাচর ঘটে না, সবাই করে কিংবা সবাই করে না, এর ওপর ভিত্তি করে যদি কোনো কাজকে নৈতিক, ভালো, মন্দ ইত্যাদি বলে সিদ্ধান্ত টানা হয় তাহলে তাকে আপিল টু নর্মালিটি ফ্যালাসি বলা হয়। উদাহরণ 1। 1400 বছর আগে পরাজিত বাহিনীর লোকেদের হত্যা করে তাদের স্ত্রী কন্যাদের তুলে এনে গনিমতের মাল নাম দিয়ে তাদের সাথে যৌন সম্পর্ক করাটাই স্বাভাবিক ছিল, তাই এই কাজকে খারাপ বলা যায় না। কিন্তু 1400 বছর আগে কোন কাজ খুবই স্বাভাবিক ছিল, সকলেই করত, সেই কারণেই তা নৈতিক বা ভালো বলে গণ্য হতে পারে না। উদাহরণ 2। বাংলাদেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ খায়, তাই ঘুষ খাওয়ার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু সকল কর্মকর্তা কর্মচারী ঘুষ খেলেই, দুর্নীতি করলেই দুর্নীতি করা বৈধ বা নৈতিক বা ভালো কাজ বলে গণ্য হতে পারে না। উদাহরণ 3। বাংলাদেশে তারেক জিয়া দুর্নীতি সৃষ্টি করেন নাই, তার আগেও দুর্নীতি হতো। তারেক জিয়ার আগে আওয়ামী লীগও দুর্নীতি করেছে। দুর্নীতি বাংলাদেশের মতো দেশে এই সময়ের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক বিষয়, সবাই করে। পুলিশ, আমলা, কর্মচারী, কর্মকর্তা সকলেই করে। তাহলে তারেক জিয়া দুর্নীতি করে কি অপরাধটা করেছে? কিন্তু তারেক জিয়া দুর্নীতি সৃষ্টি করেনি, তার আগেও দুর্নীতি হতো, সকলেই দুর্নীতি করত, সেটাই সেই সময়ের স্বাভাবিক ছিল। এগুলোর কোনোটাই দুর্নীতিকে ন্যায্যতা দান করে না। দুর্নীতি করা, জনগণের কষ্টার্জিত অর্থ লুট করা খারাপ, এবং সেটা একজন করলেও খারাপ, সেটা সকলে করলেও খারাপ। খারাপ যেটা সেটা খারাপই থাকে। সকলেই করত, এই দোহাই দিয়ে কাজটিকে ভালো কাজ বলে প্রমাণ করা যায় না। উদাহরণ 4। হযরত মুহাম্মদ 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করে 9 বছরে বৈবাহিক যৌন জীবন শুরু করেন। ওই সময় এটাই ছিল স্বাভাবিক, সকলেই করত। আয়ামে জাহিলিয়াতের যুগে এটারই প্রচলন ছিল, তাই নবী মুহাম্মদ কোনো খারাপ কাজ করেননি। কিন্তু ওই সময় এই কাজ সকলে করে থাকলেও সকলের কাজই খারাপ কাজ বলে গণ্য হবে। সকলেই করত, তাই একজনার কোনো অসভ্য বা খারাপ কাজকে আমরা ভালো কাজ বলতে পারি না। সকলে করলেও এটি খারাপ কাজ, একজন করলেও সেটি খারাপ কাজ। খারাপ কাজ খারাপ কাজই থাকে। উদাহরণ 5। আমি একটু অসিব। এরকম একটু অসিব হওয়া যুক্তরাষ্ট্রে নরমাল, সুতরাং আমি ঠিকই আছি। যুক্তরাষ্ট্রে একটু অসিব হওয়া নরমাল হলেও এটা যে স্বাস্থ্যের জন্য ভালো হবে এমন কোনো কথা নেই। উদাহরণ 6। গ্রামে সব নারীরই তো বাল্যবিবাহ হচ্ছে, এটা এখানে একটা নরমাল ব্যাপার, সুতরাং এটায় ক্ষতির কিছু নেই। একই কারণে এটিও একটি হেতাভ্যাস। উদাহরণ 7। এরকম ধর্ষককে ধরে গণপিটুনি দেওয়ার ঘটনা আগে কোনো দিন ঘটেছে? এগুলো আমাদের সমাজে খুব একটা নরমাল না, তাই এটা নিয়ে এত উদ্বিগ্ন হবার কিছু নেই। গণপিটুনি দেওয়াটা ঠিকই হয়েছে। ধর্ষককে গণপিটুনি দেওয়ার ঘটনা আগে কখনো না ঘটলেও, এটি নরমাল না হলেও এই বিষয়টি যে গুরুত্বপূর্ণ না, বিচারহীনতার সংস্কৃতি, মব জাস্টিসের সংস্কৃতি ও মানব নৈতিকতায় এর কোনো প্রভাব থাকবে না, বা ধর্ষকের প্রতি মব জাস্টিস যে নৈতিক হয়ে যাবে এমন কোনো কথা নেই। বরং এরকম কিছু ক্রিটিক্যাল ইস্যুতে যেখানে অনেকেই মব জাস্টিসের পক্ষে থাকে, এমন ক্ষেত্রেই এসবের আলোচনা বেশি হওয়া উচিত, যুক্তিতর্ক হওয়া উচিত, কারণ এই ক্রিটিক্যাল টাইমেই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিকাশ ঘটেছে। ঈশ্বরের দোহাই দেয়া কুযুক্তি বা অ্যাপেল টু হ্যাভেন ফ্যালাসি। যখন কোনো দাবিকে এই যুক্তিতে গ্রহণ করতে বলা হয় যে
ঈশ্বর এটাই চেয়েছেন, এটাই ঈশ্বরের ইচ্ছা, বা তিনি ঈশ্বর তাই তিনি এটা করতে পারেন, তাহলে এই হেতাভ্যাসটি সংঘটিত হয়। এই কুযুক্তিকে ঈশ্বরের দোহাই বা অ্যাপিল টু হেভেন বলে। উদাহরণ 1। বিচারক: কেন তুমি ওদেরকে হত্যা করেছ? অভিযুক্ত: কারণ ঈশ্বর আমাকে স্বপ্নে এই আদেশ দিয়েছিলেন। আধুনিক বিচার ব্যবস্থার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ বিচার ব্যবস্থা এভাবে কাজ করে না। কিন্তু মুশকিল হল, মানব চিন্তা অনেক সময় এভাবে কাজ করে। প্রতিদিনই অনেক মানুষ এই ভেবে কাজ করছেন যে ঈশ্বর তাই চান, ঈশ্বর এতে খুশি হবেন, এসব করলে কোনো সমস্যা নেই, কারণ এটাই ঈশ্বরের বিধান। আর এরকম চিন্তার কারণে অনেকে অন্যের ক্ষতিও করে ফেলেন। আধুনিক বিচার ব্যবস্থা এসবের তোয়াক্কা করে না বলেই হয়তো অন্যের ক্ষতি করার পেছনে এরকম যুক্তি আর খাটে না। অপরাধ তো অপরাধী থাকে। উদাহরণ 2। কেন আব্রাহাম ও আইজ্যাকের গল্পটিকে একটি অসাধারণ খ্রিস্টীয় গল্প হিসেবে পড়ানো হয়? লোকটা তো তার সন্তানকে প্রায় জীবিত পুড়িয়েই ফেলেছিল, কারণ আব্রাহাম ঈশ্বরের ইচ্ছারই অনুসরণ করছিল। এটা আব্রাহামের জন্য অনেক কষ্টকর হলেও সে ঈশ্বর ভক্তির কারণে করতে যাচ্ছিল। এটা কি অসাধারণ গল্প নয়? এখানে বোঝাই যাচ্ছে যে নিজের সন্তানকে আগুনে পোড়ানোর গল্প ততক্ষণ পর্যন্তই অসাধারণ যতক্ষণ পর্যন্ত এটা ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে। ঈশ্বরের ভক্তির জন্য সন্তান হত্যা করার ইচ্ছা পোষণ করলেই সন্তান হত্যা করার চেষ্টা ভালো কাজ হয়ে যায় না, তাতে যতই ঈশ্বরের ভক্তি প্রকাশ পাক। আর তাই এই গল্পটি অসাধারণ হয় না। কোনো সিদ্ধান্ত গ্রহণে এরকম ঈশ্বরের ইচ্ছার ব্যাপারটি আনা অর্থ যুক্তিকে ত্যাগ করা। এখানে ঈশ্বরের ইচ্ছা পালন, ঈশ্বরের প্রতি ভক্তিই প্রধান কারণ হয়ে যায়। আর সেজন্য যে কারো ক্ষতি করার ব্যাপারটি নৈতিকতার ঊর্ধ্বে চলে যেতে পারে, যেমন গল্পে আব্রাহামের ক্ষেত্রে হয়েছিল। আর তাই এরকম কুযুক্তি বা ফ্যালাসি বা হেতাভ্যাস বিপজ্জনকও হতে পারে। উদাহরণ 3। নিজের ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোকজন অধস্তন বা নিকৃষ্টতম প্রাণী। এই কথা কোনো মানুষ বলেনি, ধর্মগ্রন্থে স্বয়ং ঈশ্বর বলেছেন। এরকম কথা মানুষ বললে তিনি সাম্প্রদায়িক হবেন, কিন্তু ঈশ্বর যেহেতু সবার সৃষ্টিকর্তা, তাই তিনি এই কথা বলতেই পারেন। এখানে মানুষের সাথে ঈশ্বরের একটি পার্থক্য সূচিত করে বলা হচ্ছে যে মানুষ এরকম কথা বললে সাম্প্রদায়িকতা হবে। ঈশ্বর এই কথাটি বলেছে বলেই এটা সাম্প্রদায়িক হবে না, এটা সত্য এবং সঠিক হয়ে যাবে। এই কথাগুলোতেও যুক্তি ত্যাগ করা হয় এবং এটি অ্যাপেল টু হ্যাভেন নামক যৌক্তিক হেতাভ্যাসের মধ্যে পড়ে। এছাড়া ঈশ্বরের এই কথাটি মানুষের উদ্দেশ্যেই বলা। মানুষকে জানানোর জন্য ঈশ্বর যেসব আদেশ দেন তাই ধর্মগ্রন্থে সংকলিত হয়। কাজেই এই রকম বিধান দেওয়া হয়েছে যাতে ঈশ্বরের কথা ভেবে মানুষ এটাকে বিশ্বাস করে, আর ঈশ্বরের ক্ষেত্রেও ঈশ্বর এভাবে বলেছেন বলে ভিন্ন ধর্মের লোকেরা অধস্তন, লেস হিউম্যান, উনমানব এরকম দাবি করাটাও এই হেতাভ্যাসটির অন্তর্গত। যেমন ধরুন, হিটলার দাবি করতেই পারে ঈশ্বরের নির্দেশেই সে 60 লক্ষ ইহুদি নিধন করেছে, বা মাওলানা মওদুদি যখন আহমদিয়াদের উপরে সাম্প্রদায়িক আক্রমণের উস্কানি দিয়েছে, সেও একই দাবি করতে পারে যে এটি ছিল আল্লাহর আদেশ। তারা বলতেই পারে ঈশ্বর ভালো বোঝেন বলেই এই কাজ করতে আদেশ দিয়েছেন। এভাবে আসলে প্রত্যেকেই নিজ নিজ কাজকে ন্যায্যতা প্রদান করতে পারে ঈশ্বরের দোহাই দিয়ে। সেই কারণে এই যুক্তি কোথাও গ্রহণযোগ্য নয়। এই লজিক্যাল ফ্যালাসি বা হেতাভ্যাসটি শুধু কুযুক্তি বা ফ্যালাসিই নয়, বিপজ্জনক ধারণাও বটে। এই প্রসঙ্গে কথিত ঈশ্বরের আদেশে ডিয়েনা লোনি মার্ডার, শ্যারন ডালসন, আল্লাহর আদেশে রেজওয়ান হত্যাকাণ্ড, ঈশ্বরের নির্দেশে স্যামুয়েল ওয়ারেন সাফারের 8 বছরের বালিকা বিবাহ ইত্যাদি উল্লেখযোগ্য। এরকম হাজার হাজার ঘটনা রয়েছে যারা ঈশ্বরের দোহাই দিয়ে নানা অপরাধমূলক কাজ করেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল এক্সপেরিয়েন্স। প্রখ্যাত জীববিজ্ঞানী ও লেখক রিচার্ড ডকিন্স তখন আন্ডার গ্রাজুয়েট ছিলেন। সে সময় তার এক ধার্মিক বন্ধু
তার বান্ধবীসহ স্কটল্যান্ডের একটি দ্বীপে ক্যাম্পিং করতে যান এবং মাঝরাতে দুজনেরই ঘুম ভেঙে যায় শয়তানের কণ্ঠস্বর শুনতে পেয়ে। তাদের মতে এত ভৌতিক, পৈশাচিক, নারকীয় শব্দ কেবলমাত্র শয়তানেরই হতে পারে। পরবর্তীতে সেই বন্ধু পাদ্রী হিসেবেও দীক্ষা নেন। বেশ কিছুদিন পর রিচার্ড ডকিন্স আড্ডার ফাঁকে এই গল্পটি বলেন। সেখানে আবার উপস্থিত ছিলেন দুজন অভিজ্ঞ পাখি বিশেষজ্ঞ। তারা একসাথে হেসে ওঠেন এবং তারা সমস্বরে বলে ওঠেন, ম্যাংস শেয়ারওয়াটার। শয়তানের মতো কণ্ঠ হওয়ার কারণে সেই পাখিকে পৃথিবীর অনেক স্থানেই স্থানীয় ভাষায় ডেভিল বার্ডও বলে। ডকিন্সের বন্ধু ও তার বান্ধবীও ওই শয়তান পাখির ডাকি শুনেছিলেন, কিন্তু তাদের ধর্মীয় বিশ্বাস তাদের ওই ডাককে শয়তানের ডাক ভাবতে বাধ্য করে। কি হতো যদি তারা শয়তান বিষয়টার সাথেই পরিচিত না থাকত? এই ডাক শুনে হয়তো তাদের একটু গা ছমছম করত, অথবা সেটিও করত না। তাদের কাছে হয়তো খুব স্বাভাবিক একটি ঘটনাই মনে হতো। তারা কোনো প্রকার বিচার বিশ্লেষণ না করেই একটি অতি স্বাভাবিক ঘটনাকে শুধুমাত্র বিশ্বাসের সাহায্যে অলৌকিক ঘটনায় রূপান্তরিত করেছেন। এই ধরনের অভিজ্ঞতার কথা প্রায় শুনে থাকবেন। কোনো মুসলিম হয়তো বলবে সে জিন দেখেছে, আবার কোনো হিন্দু হয়তো বলবে সে ভূত বা পেতনি দেখেছে। এসবের পেছনে তার রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনীও শুনিয়ে দেবে। এ ধরনের ঘটনাকে বলা হয় নিজস্ব অভিজ্ঞতা থেকে কুযুক্তি বা ফ্যালাসি। দাবিকারী এখানে কোনো অলৌকিক সত্তার অস্তিত্ব প্রমাণের জন্য নিজস্ব অভিজ্ঞতাকে যুক্তি হিসেবে উপস্থাপন করে থাকেন। দাবিকারী আসলে কি ঘটেছিল সেটা যাচাইয়ের কোনো চেষ্টাই করেন না, বা এ বিষয়ে পুরোপুরি অজ্ঞ থাকেন। অজ্ঞতাকে কাজে লাগিয়ে দাবি উপস্থাপিত হলে এটি অজ্ঞতার কুযুক্তিও বটে। পুরো ঘটনাটিকে তিনি তার নিজস্ব বিশ্বাসের স্থান থেকেই বিবেচনা করে থাকেন। এ ধরনের কুযুক্তি বা ফ্যালাসি কোনো অবাস্তব চরিত্রের অস্তিত্ব প্রমাণে হরহামেশাই ব্যবহৃত হয়ে থাকে। কোনো অজানা বিষয়কে জানার পদ্ধতি হচ্ছে তা নিয়ে পড়ালেখা করা, বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য প্রমাণ যুক্তি দিয়ে তা জানার চেষ্টা চালিয়ে যাওয়া। অজানা বিষয় অপ্রমাণিত কোনো কিছুর সপক্ষে যুক্তি বা প্রমাণ হতে পারে না। ন্যায্য বিশ্ব অনুকল্প, জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। কগনিটিভ বায়াস অর্থ হচ্ছে জ্ঞানীয় পক্ষপাত, যা আসলে আরোহী যুক্তির একটি পদ্ধতিগত ভুল। মানুষের আবেগ, পূর্ব থেকে নিয়ে আসা বিশ্বাস তার সামনে থাকা তথ্য প্রমাণগুলোর মধ্যে গ্রহণ বর্জনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। অর্থাৎ সে যা শুনতে চায়, যা শুনলে সে আনন্দিত হয়, যা তার বিশ্বাসকে স্বস্তি দেয়, সেই ধরনের তথ্য প্রমাণ সম্পর্কে সচেতনভাবে তার পক্ষপাত। একজন ব্যক্তি যখন বিষয়গতভাবে তথ্য সংগ্রহ বা স্মরণ রাখে, তখন তার পূর্বধারণা বা সংস্কার বা বিশ্বাসের সাথে যা মিলে যায়, সেই সব তথ্যের প্রতি তার এক ধরনের পক্ষপাত থাকে। তার মধ্যে তাড়না থাকে যে সে যেই মতবাদ বা বিশ্বাস লালন করে সেগুলো যেন সত্য প্রমাণ করা যায়। শুধুমাত্র সেই সবের পক্ষে থাকা তথ্য প্রমাণই তার কাছে সত্যিকারের তথ্য প্রমাণ বলে মনে হয়। অপরদিকে যেই তথ্য প্রমাণ তার মতবাদ বা বিশ্বাসের বিরুদ্ধে যায়, তা যত শক্তিশালী বা যত স্পষ্টই হোক না কেন, সে সেগুলো এড়িয়ে যায় বা সেগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। তথ্য প্রমাণ থেকে যতটুকু তার পক্ষে গেছে সেগুলোকে সে কাজে লাগায় এবং মনে রাখে তার বিশ্বাস বা মতবাদকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে। এই প্রবণতাটাই হল কনফার্মেশন বায়াস। ন্যায্য বিশ্ব অনুকল্প একটি কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত। এই পক্ষপাতের কারণে মানুষ অন্তর্নিহিতভাবেই তার কাজের জন্য নৈতিকভাবে ন্যায্য ফলাফল আশা করে। সে মনে করে পরিশেষে তার সমস্ত মহৎ কাজকেই পুরস্কৃত করা হবে এবং সমস্ত অন্যায় কার্যের শাস্তি দেওয়া হবে। এই অনুকল্পে ধরে নেওয়া হয় যে কোনো অতিপ্রাকৃতিক সত্তা রয়েছে যা সমাজের ভালো ও মন্দের মধ্যে একটি নৈতিক ভারসাম্য রক্ষা করে, যার কারণে কোনো সৎ মানুষের সাথে অন্যায় কিছু ঘটে না, আর যদি ঘটেও থাকে তাহলে সেই সৎ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং অন্যায়কারীকে অবশ্যই শাস্তি দেওয়া হয়। এই বিশ্বাসটি আধ্যাত্মিক বিচার, পরকাল ইত্যাদিকেও নির্দেশ করে। আর সেই সাথে
এর কারণে মানুষের কুযুক্তি গ্রহণ করার সম্ভাবনা সৃষ্টি হয়, যেখানে সে মনে করে যে তার সাথে খারাপ কিছু হয়েছে কারণ সে এটিই ডিজার্ভ করে। এই কগনিটিভ বায়াস নিয়ে মনোবিজ্ঞানী মেলভিন জে লার্নার গবেষণা করেছেন। লার্নারের মনে প্রশ্ন তৈরি হয় যে কোনো রাজতন্ত্রের রাজা যদি নিষ্ঠুরভাবে তার প্রজাদের অত্যাচার করত এবং প্রজারা সেই কষ্ট সহ্য করত, তাহলে কেনই বা তার পরও রাজাদের প্রতি প্রজাদের জনসমর্থন বলবৎ থাকত? এই ভোগান্তিমূলক ও কষ্টদায়ী আইন ও রীতিকে কেন মানুষ সমাজীকৃত প্রথা হিসেবেই মেনে নিত? লার্নার অনুসন্ধান করে বের করেছেন যে মানুষের মধ্যে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দায়ী করার প্রবণতা কাজ করে। লার্নার যখন মনোবিজ্ঞানী হওয়ার ক্লিনিক্যাল ট্রেনিং নিচ্ছিলেন, তখন তিনি দেখেন অনেক শিক্ষিত দয়ালু ব্যক্তি রোগীদের ভোগান্তির জন্য সেই রোগীদেরকেই দায়ী করেন। লার্নার অবাক হয়ে দেখলেন যে তার ছাত্রছাত্রীরা গরিবদের অপমান করছে, কারণ তারা মনে করছে যে এই দারিদ্র্যের জন্য তারাই দায়ী। তিনি তার একটি গবেষণায় দেখলেন দুইজন মানুষের মধ্যে র্যান্ডমলি একজনকে বেছে নিয়ে তাকে পুরস্কৃত করলে এই ঘটনার পর্যবেক্ষক বা অবজারভারগণ পুরস্কৃত ব্যক্তিকেই অধিকতর শ্রেয় মানুষ হিসেবে মূল্যায়িত করে, তাকেই বেশি ভালো মানুষ হিসেবে ভাবে। পূর্ববর্তী কোনো সাইকোলজিক্যাল থিওরি যেমন কগনিটিভ ডিজোনেন্স বা অন্য কিছু এই ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি, আর এভাবেই তিনি এক নতুন সাইকোলজিক্যাল ফেনোমেনার অস্তিত্ব আবিষ্কার করেন। তিনি উত্তর পেলেন যে কেন প্রজারা রাজার নিষ্ঠুরতাগুলো সহজেই মেনে নিত কারণ তারা মনে করত যাদেরকে অত্যাচার করা হয় তারাই তাদের দুর্ভোগের জন্য দায়ী। একটি অতিপ্রাকৃত শক্তি সবসময় ভালো খারাপকে ব্যালেন্স করে, সবসময় অন্যায়কারীর অমঙ্গল করে ও ভালো মানুষকে পুরস্কৃত করে। মানুষের এই রকম পক্ষপাত তাদেরকে ভিকটিম ব্লেমিংয়ের দিকে নিয়ে গেছে। এজন্য তারা যারা সমাজের নিষ্ঠুরতার বলি হয়, অন্যায়ের শিকার হয়, তার দায় সেই ভুক্তভোগীদের উপরেই চাপায়। এজন্যই মানুষ ধর্ষণের জন্য ধর্ষিতাকেই দায়ী করে। লার্নার তার আবিষ্কৃত এই ফেনোমেনার নাম দিলেন জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস বা ন্যায্য বিশ্ব অনুকল্প। অনেকে বলে আপনার সাথে এত বড় অন্যায় হলো, কিন্তু আপনি এর বিচারই পাবেন না। এটা কি লজিক্যাল হলো? এটা কি নৈতিক হলো? হ্যাঁ, এটা লজিক্যাল হলো। অন্যায় হলেই যে বিচার হতে হবে এটা লজিক নয়, বরং ন্যায্য বিশ্ব অনুকল্প নামক জ্ঞানী পক্ষপাতের কারণে ঘটা লজিক্যাল ফ্যালাসি। নৈতিক কিনা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কেউ অপরাধ করে যদি অপরাধের শাস্তি না পায় তা অবশ্যই অন্যায় হবে, কিন্তু এটা জ্ঞানী ও পক্ষপাতে আক্রান্ত হবার জন্য, অর্থাৎ ভালোর সাথে ভালো হবে আর খারাপের সাথে খারাপ হবে, এই ধারণায় বিশ্বাস করে যদি আমি ভুক্তভোগীকে দায়ী করতাম, তাহলে ভুক্তভোগীর সাথেও অনেক বড় রকমের অনৈতিক কাজ করা হতো। যেমন ধরুন, কোরআনে খুব পরিষ্কারভাবেই বলা আছে, নিশ্চয়ই তোমার রব যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যার জন্য ইচ্ছা তা সীমিত করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্বন্ধে সাম্যক পরিজ্ঞাত সর্বদ্রষ্টা। আল কোরআন সূরা নম্বর 17 আয়াত নম্বর 30। তাহলে অপুষ্টির শিকার এই বালকটির রিজিক কে সংকুচিত করে দিয়েছে? তার রিজিক কে সীমিত করে দিয়েছে? আবার ধরুন, 6 মাসের একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ধর্ম অনুসারে 6 মাসের এই বাচ্চাটির সাথে এ কেমন পরীক্ষা? নাকি এই শিশুরাই তাদের অবস্থার জন্য দায়ী? অনেক ধার্মিক মানুষই মনে করেন এগুলো এই মানুষদেরই কর্মফল, পরীক্ষা, অথবা যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। গাঁথন বা বিভাজনের কুযুক্তি, ফ্যালাসি অব কম্পোজিশন অর ডিভিশন। অনেক সময় কোনো একটি জিনিস বা বিষয়ের কোনো একটি অংশের জন্য কোনো তথ্য সত্য হলেও সামগ্রিক বিষয়টির জন্য সেটি সত্য নাও হতে পারে। অ্যারিস্টটল তার সফিস্টিক্যাল রেফুলেশন গ্রন্থে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। যেমন ধরুন, পানি আমাদের ভিজিয়ে দেয়, আমরা সেটি পান করি। পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। তার মানে কিন্তু এই নয় যে হাইড্রোজেন এবং অক্সিজেনও আমাদের ভিজিয়ে দিতে পারে বা হাইড্রোজেন এবং অক্সিজেনও আমরা পান করতে পারব। বরঞ্চ হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা যেই পদার্থটি গঠিত হয় সেটি পানি হয়ে থাকলে শুধুমাত্র তখনই সেটি আমাদের ভিজিয়ে দিতে সক্ষম হবে এবং তখনই সেটি পানযোগ্য হবে।
আবার ধরুন একটি ক্রিকেট টিমে সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা থেকে শুরু করে পৃথিবীর সব সেরা খেলোয়াড়দের নেওয়া হলো। প্রত্যেকেই বিশ্বসেরা খেলোয়াড়, কিন্তু দল হিসেবে সেটিই সেরা হবে এমন কোনো কথা নেই। ধরা যাক সকল সেরা ব্যাটসম্যান দিয়ে যদি দলটি গঠিত হয়, তাহলে বোলিং করার সময় তারা খারাপ বোলিং করবে, ফলাফল হিসেবে তারা হেরে যেতে পারে। আবার প্রত্যেকের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে তারা হেরে যেতে পারে। প্রত্যেকে খুবই ভালো খেলোয়াড় হওয়ার পরেও তাদের দলটি যে বিশ্বসেরা হবে এমন কিন্তু বলা যায় না। এভাবে অংশবিশেষের জন্য কিছু তথ্যের সত্যতার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে ফ্যালাসি অব কম্পোজিশন। গাঁথন বা বিভাজনের কুযুক্তির একটি ভালো উদাহরণ মানুষ সম্পর্কে প্রায়শই দেওয়া হয়ে থাকে। বলা হয় মানুষ হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস এই অঙ্গপ্রত্যঙ্গগুলোর একটি সমন্বয়। এই অঙ্গপ্রত্যঙ্গগুলো আলাদা আলাদাভাবে যেহেতু স্বাধীন চিন্তা করতে অক্ষম, তাই মানুষের পক্ষেও চিন্তা করা বা চেতনাসম্পন্ন হওয়া সম্ভব নয়। বা ধরুন মানুষ অণুপরমাণুর সমন্বয়ে গঠিত একটি সত্তা। অণুপরমাণুর যেহেতু চিন্তা করার সামর্থ্য নেই, তাই মানুষেরও চিন্তা করার সামর্থ্য থাকার কথা নয়। এই দাবি করে আস্তিক মানুষেরা আসলে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেন। কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যায় এটি গাঁথন বা বিভাজনের কুযুক্তির একটি ধ্রুপদী উদাহরণ। অণুপরমাণুর দ্বারা গঠিত কিছুর বৈশিষ্ট্য যে অণুপরমাণুর মতোই হবে, আলাদা কিছু হবে না, এরকম ধারণা খুবই অমূলক। বা ফুসফুস, কিডনি, মগজ দিয়ে গঠিত হলেই যে মানুষ ওই অঙ্গপ্রত্যঙ্গগুলোর বৈশিষ্ট্য ধারণ করবে, এমনটিও একটি একই ধরনের ধারণা। যেমন একটি বই হচ্ছে কিছু কাগজ আর কালির সমন্বয়। তাই বলে যে পৃথিবীর সকল বই মানেই কাগজ আর কালি, এমনটি নয়। বইগুলোতে যা লেখা তা আলাদা আলাদা অর্থ বহন করে। ফ্যালাসি অফ রিলেটিভ প্রাইভেশন। যুক্তিবিদ্যায় এটি একটি ইনফর্মাল লজিক্যাল ফ্যালাসি। যখন কেউ এক্স নামক একটি সমস্যার কথা উল্লেখ করে এবং এটি কেন একটি সমস্যা তার পক্ষে যুক্তি উপস্থাপন করে, তখন এক্সের পক্ষের বক্তা যদি ওয়াই নামক আরেকটি সমস্যার কথা উল্লেখ করে এবং এক্স ও ওয়াইকে তুলনা করার মাধ্যমে এক্সকে অপেক্ষাকৃত কম সমস্যাযুক্ত বলে প্রমাণের চেষ্টা করে, যার মাধ্যমে বস্তুতপক্ষে ওয়াইকে অবজেক্টিভলি ভালো বা উত্তম বা আদর্শিক কাজ বলে চালিয়ে দেওয়া যায়, তখন নট অ্যাজ ব্যাড অ্যাজ বা ফ্যালাসি অফ রিলেটিভ প্রাইভেশন নামক লজিক্যাল ফ্যালাসিটির উদ্ভব ঘটে। এর অর্থ হচ্ছে যখনই কেউ আপনার কোনো কাজের সমালোচনা করতে আসবে, আপনি স্রেফ তাকে আরেকজনের অধিক বাজে কাজের একটি উদাহরণ উল্লেখ করে আপনার বাজে কাজটির বৈধতা দেওয়ার চেষ্টা করবেন। তখনই এই ফ্যালাসিটি ঘটে। উদাহরণ: কলিমুদ্দিন স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কলিমুদ্দিন বলছে, আরে দেশে কত বড় বড় দুর্নীতি হচ্ছে, তারেক জিয়া কত দুর্নীতি করছে, সালমান এফ রহমান শেয়ার মার্কেটের কোটি কোটি টাকা লোপাট করে দিল, আর হাসিনার ছেলে জয় আমেরিকায় অনেকগুলো বাড়ি কিনেছে। সেই তুলনায় আমি তো অনেক ভালো, তাই আমার চুরিটি কোনো অপরাধ হতে পারে না। কিন্তু অন্য সকলে চুরি করলেও কলিমুদ্দিনের চুরিটি তো বৈধতা পায় না, সেটি অপরাধী থাকে। বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি অফিসেই দুর্নীতি হয়। এর জবাবে যদি কেউ বলে, কিন্তু উগান্ডায় তো আরও বেশি দুর্নীতি হয়, পাকিস্তানেও দুর্নীতি হয়, উগান্ডা বা পাকিস্তানের চাইতে বাংলাদেশে অনেক কম দুর্নীতি হয়, সেই সাথে বিএনপি সরকারের আমলেও তো দুর্নীতি হতো। আপনার প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিত ইত্যাদি বুঝতে হবে। আমার দল আওয়ামী লীগ দেশে দুর্নীতি চালু করেনি, এটি দেশে আগে থেকেই প্রচলিত ছিল। তৎকালীন বিএনপি জামাতের সময় জোর করে ঘুষ আদায় করা হতো, কিন্তু আমার দল ক্ষমতায় আসার পরে আর বেশি জোর করা হয় না। ঘুষ নেয়ার পরে সরকারি অফিসে কফিও খাওয়ানো হয়। তাই বলা যায় বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না, বা হলেও সেটি বৈধ দুর্নীতি। এখানে বিষয়টি লক্ষ্য করুন। অন্য দেশে দুর্নীতি হয় বা আগের আমলে দুর্নীতি ছিল, এগুলো তো এটি প্রমাণ করে না যে এখনকার সময়ে দুর্নীতি হয় না, এবং এগুলো তো দুর্নীতিকে বৈধতাও দেয় না। আবার ধরুন বাংলাদেশের মেয়েরা পথে ঘাটে চলতে গেলে নানা রকম যৌন নির্যাতনের শিকার হয়। এর বিপরীতে একজন বলল, ভারতে তো মেয়েদের রাস্তায় সরাসরি গ্যাংরেপ করা হয়।
এই সেদিনও দিল্লিতে একটি মেয়ে গণধর্ষণের শিকার হল। সেই সাথে বিএনপি সরকারের আমলেও তো এগুলো হতো। আপনার প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত বুঝতে হবে। আমাদের দল এগুলো চালু করেনি। এটি দেশে আগে থেকেই প্রচলিত ছিল। তৎকালীন বিএনপি জামাতের সময়ে ঘরে ঢুকে ঢুকে মেয়েদেরকে ধর্ষণ করা হতো, কিন্তু আমার দল ক্ষমতায় আসার পরে ঘরে ঢুকে ঢুকে আর মেয়েদেরকে ধর্ষণ করা হয় না। মেয়েরা বাইরে গেলে একটু আধটু করা হয়। তাই বলা যায় বাংলাদেশে কোনো নারীর উপর যৌন নির্যাতন হয় না, আর যেটা হয় তা খুব একটা খারাপ কিছু না। এখানেও খেয়াল করুন, অন্য দেশে ধর্ষণ হয় বা আগের আমলে ধর্ষণ হতো, এগুলো তো এটি প্রমাণ করে না যে এখনকার সময়ে যৌন নির্যাতন হয় না। আবার ধরুন, খ্রিস্ট ধর্মে নারীর সম্পর্কে অসম্মানজনক বক্তব্য রয়েছে। বাইবেলের নতুন নিয়ম 3 অধ্যায়ে 2:12 এবং 13 বলা হয়েছে, নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতভ্রম হয়ে শিক্ষা গ্রহণ করুক। আমি কোনো নারীকে শিক্ষা দিতে অথবা পুরুষের ওপর কর্তৃত্ব করতেই দেই না, বরং নারী নীরব থাকুক। একথার বিপরীতে কেউ বলতেই পারে, কিন্তু হিন্দু ধর্মে তো আরও খারাপ খারাপ কথা রয়েছে। হিন্দু ধর্মে নারীদের স্বামীর দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে, এমনকি বিক্রি করে দেওয়ার কথাও বলা আছে। আপনার সেই সময়ের প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত বুঝতে হবে। আমার ধর্ম এগুলো চালু করেনি, এগুলো সমাজে আগে থেকেই ছিল। তৎকালীন পৌত্তলিক ধর্মের অনুসারীরা মেয়েদের কোনো অধিকারই দিত না, কিন্তু যিশু আসার পরে মেয়েরা পেয়েছে সর্বোচ্চ সম্মান। তার মানে খ্রিস্ট ধর্মে আসলে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে। কিন্তু অন্য ধর্মে নারীর প্রতি অসম্মানজনক বক্তব্য রয়েছে বা আগের আমলে মেয়েদের অধিকার ছিল না, এগুলো তো এটি প্রমাণ করে না যে খ্রিস্ট ধর্ম নারীকে সম্মান দিয়েছে বা বাইবেলের ওই আয়াতটি খুব ভালো আয়াত। ধরুন, একটি কাল্পনিক ধর্মে ধর্ষণের বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে? তার জবাবে সেই ধর্মের ধার্মিক বলল, কিন্তু অমুক ধর্মে তো আরও বাজে কথা বলা আছে। সেই সময়ের প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত আপনাকে বুঝতে হবে। আমার ধর্ম তো ধর্ষণ চালু করেনি, এটি সমাজে আগে থেকেই প্রচলিত ছিল। তৎকালীন বর্বর সমাজে খুব অত্যাচার করে ধর্ষণ করা হতো, মারপিট করা হতো, অনেক সময় হাত পা কেটে ফেলা হতো। ধর্ষিতার কোনো অধিকারই ছিল না। কিন্তু আমার ধর্ম ধর্ষণ করার পরে ধর্ষিতা নারীকে বিরিয়ানি খাওয়াতে বলা হয়েছে। বিরিয়ানির সাথে হালকা সালাদ এবং বোরহানিও দিতে বলা হয়েছে। দেখুন, আমার ধর্ম ধর্ষিতাকে কতটা সম্মান দিয়েছে। এরপরও নাস্তিকরা বাজে কথা বলবে জানি, কারণ তারা তো ইহুদিদের থেকে টাকা পায়। কিন্তু অন্য ধর্মে আরও খারাপ কিছু রয়েছে বা আগের আমলে আরও খারাপ কিছু ছিল, এগুলোও তো এটি প্রমাণ করে না যে যেই বিষয়ের আলোচনা হচ্ছে সেটি ভুল। ইসলামে দাসপ্রথাকে বৈধতা দেওয়া হয়েছে। এর জবাবে একজন মুমিন মুসলমান বলল, সেই সময়ের প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত ইত্যাদি আপনাকে বুঝতে হবে। ইসলাম ধর্ম দাসপ্রথা চালু করেনি, এটি সমাজে আগে থেকেই প্রচলিত ছিল। ইসলাম শুধু তাকে বৈধতা দিয়েছে। তৎকালীন বর্বর আইয়ামে জাহেলিয়াতের সময় সমাজে দাসদের খুব অত্যাচার করা হতো, মারপিট করা হতো, অনেক সময় হাত পা কেটে নেওয়া হতো। দাসদের কোনো অধিকারই ছিল না। কিন্তু আমাদের ধর্ম দাসদেরকে নান্নার কাচ্চি বিরিয়ানি খাওয়াতে বলেছে। বিনিময়ে ইসলামে মালিকেরা দাসীদের সাথে যৌনকর্ম করতে পারবে, এই বিধানও করা হয়েছে। দেখুন, আমার ধর্ম দাসদাসীদের কতটা সম্মান দিয়েছে। এরপরও নাস্তিকরা বাজে কথা বলবে জানি, কারণ তারা তো ইহুদিদের থেকে টাকা পায়। তাই বলা যায় দাসপ্রথা খারাপ কিছু নয়। ইসলামী দাসদেরকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। সুতরাং ইসলামী দাসপ্রথা খুবই ভালো ব্যবস্থা এবং আবারও সারা পৃথিবীতে ইসলামী দাসপ্রথা চালু করা উচিত। কিন্তু অন্য ধর্মে আরও খারাপ কিছু রয়েছে বা আগের আমলে আরও খারাপ কিছু ছিল, এগুলো তো এটি প্রমাণ করে না যে যেই বিষয়টির সমালোচনা হচ্ছে সেটি ভুল। দাসপ্রথা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ, মানবতার সাথে অন্যায়। মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। দাসপ্রথা দাসের একদম মৌলিক একটি অধিকার, বাকস্বাধীনতা হরণ করে, তাকে একটি সম্পত্তি হিসেবে গণ্য করে। মালিক চাইলে তাকে বিক্রি করতে পারে, মালিক চাইলে তাকে যে কোনো কাজ করাতে পারে। শুধু তাই নয়,
তাকে যেভাবে ইচ্ছা ব্যবহারও করতে পারে। এরকম ভয়াবহ ব্যাপারকে বৈধতা দেওয়া অবজেক্টিভলি খুব বড় অনৈতিক কাজ। বন্ধুরা, শুনলেন বিখ্যাত প্রবন্ধ লজিক্যাল ফ্যালাসি। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক পিস্তল না দিয়ে তার হাতে সুন্দর সুন্দর বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। যুদ্ধহীন একটি সুন্দর পৃথিবীর জন্য বইয়ের কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।